কোনোভাবে মিলানো যাবে না। না, পরীক্ষা দেওয়ার পরে কোশ্চেন মিলাচ্ছেন, এই ভাইয়ার এক উত্তর আরেক ভাইয়ার আরেক উত্তর লাগছে প্যাচ। এখন মানে যে আপনার পক্ষে কথা বলতেছে তার কথা ভাল লাগতেছে, যে আপনার বিপক্ষে কথা বলতেছে তার কথা ভাল লাগতেছে না। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান এভরিথিং ওকে। হুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদেরকে ক্লাস শুরু হওয়ার আগে একটা নিশ্চয়তা দিচ্ছি, আজকে যাদের মন খারাপ দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার পরে, আজকে যতটুকু মন খারাপ দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার পরে ততটুকুই মন ভালো থাকবে, এইটা বিশ্বাস রাখেন। আজকে পরীক্ষা দেওয়ার পরে যতটুকু আপনাদের মন খারাপ আছে এই মন খারাপটা থাকবে না, ঠিক আছে? আপনারা বিশ্বাস করেন, আপনার ততটুকুই মন ভালো হয়ে যাবে। শুধু যেভাবে যে কথাগুলো বলবো সেগুলো শুনতে হবে। আর এত তাড়াহুড়া করেন না, ভাইয়া কতক্ষণে ক্লাস শেষ হবে, আর কতক্ষণ হবে, যে মনে হয় আপনারা কেউ দেখতে আসতেছে বা আপনি কোনো জায়গায় যাচ্ছেন ট্রেন ছেড়ে দিবে, এরকম দরকার নেই। যে কথাগুলো আমাকে 1 ঘন্টা টাইম দেন, 1 ঘন্টা যদি আপনার 100 নম্বরের জায়গায় 90 নম্বর বা 100 নম্বর পাওয়ার যদি নিশ্চয়তা দিতে পারে, তাহলে কি 1 ঘন্টা আমাকে দিবেন না? সারা বছর বাংলা পড়েন নাই, 1টা ঘন্টা আমাকে টাইম দেন। এত অধৈর্য হলে হবে? আচ্ছা, উত্তেজিত 27 ব্যাচ। হ্যাঁ, আমাদের এটা এসিএস পেজ থেকে যাচ্ছে, অনুশীলন থেকে যাচ্ছে, ঠিক আছে? এরকম ইয়া থেকে যাচ্ছে, দেন ওকে। তাহলে আমরা শুরু করি। সেকেন্ড পেপার সাজেশন আজকে ফাটায় দিছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা বোর্ডের কোশ্চেন মনে হয় পুরোটাই অনুধাবনমূলক দিছে, একবারে পুরোটাই, কিছু করার নেই। দেখবেন সেকেন্ড পেপার আপনাদের একেবারে ইজি হবে, একেবারে ইজি হবে। আবার যে বোর্ড সহজ হয়েছে মানে খুব বেশি খুশি হওয়ার কথা, কারণ দেখবেন যে গ্রুপ সাবজেক্টে ধরা খায় দিবে। যাই হোক, ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, বন্ধু বান্ধব যা আছে দাওয়াত টাওয়াত দিয়ে রাখেন, ঘুম থেকে উঠান, ওইটা দাওয়াত দিয়ে রাখেন। ফার্স্ট পেপারে যদি কিছু নাম্বার কমও হয়, আসলে টু বি অনেস্ট ফার্স্ট পেপারে আপনারা পরীক্ষা দিচ্ছেন হচ্ছে 86 নাম্বারে। ফার্স্ট পেপারে কেন বলছি কথাটা, খুব ভালো না হলে 4-এ 4 দেয় না, 3-এ 3 দেয় না, খুব ভালো না হলে। তাহলে আমার 7টা সৃজনশীল থেকে যদি 2 নম্বর করে যদি কমে, তাহলে আমার 86 নাম্বার। এরপরে যদি 6টা এমসিকিউ যদি ভুল হয়, কারণ 12 থেকে 15টা কোশ্চেন এমন যেগুলোর অ্যান্সার আমরা নিজেরাও জানি না, ঠিক না? তাহলে ভুলও হইতে পারে, ঠিকও হইতে পারে। তার মানে ফার্স্ট পেপারে A+ নেওয়াটা, A+ পাওয়াটা নিয়ে রিস্ক থাকাটা স্বাভাবিক। এটা আপনার যেমন আছে অন্যদেরও আছে, কিন্তু দেখবেন পরীক্ষা ঠিকই ভালো নাম্বার পাবেন। তো এখন ফার্স্ট পেপারে যদি আমি কিছু কম নাম্বার পাই, তাহলে কি করতে হবে? সেকেন্ড পেপার দিয়ে নাম্বারটা তুলে নিতে হবে। সেকেন্ড পেপার দিয়ে আমার নাম্বারটা তুলে নিতে হবে, তার জন্যই হচ্ছে আমরা এখানে দাঁড়াইছি। ওকে, রেডি? তাহলে আমরা শুরু করি। আসেন, ফার্স্টেই আসেন আমরা দ্বিতীয় পত্রের সাজেশন হিসাবে আমরা কি কি দেখব। দ্বিতীয় পত্রের সাজেশন, ওমর ফারুক সাহেব আমরা চিনেন নিশ্চয়ই। দ্বিতীয় পত্রের প্রথমে আমরা মান বন্টনটা আমরা একটু দেখি কি কি আছে না আছে। ফার্স্টেই হচ্ছে দেখেন উচ্চারণের নিয়ম ও নির্ণয়, এখানে আমাদের 5 নম্বর। বানানের নিয়ম, বানানের নিয়মের ক্ষেত্রে 3টা নিয়ম আসে, মাত্র 3টা নিয়ম। কি কি? একটা হচ্ছে তৎসম শব্দ বানানের 5টা নিয়ম, অথবা অতৎসম শব্দ বানানের 5টা নিয়ম, অথবা প্রমিত বাংলা বানানের নিয়ম। এগুলোর মধ্যে কিছু চোরা বুদ্ধি আছে, সব কিছু শিখাই দিব, এটা চিন্তা করেন। আরেকটা হচ্ছে নির্ণয়। নির্ণয় মানে হচ্ছে আপনাকে ভুল বানান দেওয়া থাকবে, আপনি যা সাইডে শুদ্ধটা লিখে দিবেন। টেবিল করে ভুল বানান দেওয়া থাকবে, শুদ্ধ লিখে দিবেন, একেবারে 5-এ 5। ব্যাকরণিক শব্দ শ্রেণীর সংজ্ঞা, বিশেষত কোন সংজ্ঞাগুলো আসে আমরা বলবো। বিশেষ্য, বিশেষণ, আবেগ, যোজক। আপনারা যদি লিখতে পারেন লিখে নেন, আমরা যদিও স্লাইডে দেখাবো। বিশেষ্য, বিশেষণ, আবেগ, যোজক, এই 4টা আসার সম্ভাবনা বেশি। কোনো এক বছর সর্বনাম আসছিল, কোনো এক বছর, কিন্তু এইটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। আমরা কি করব? আমরা অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করে দিব। একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ থেকে বলবে জাস্ট নাউনগুলো বের করো বা অ্যাডজেক্টিভগুলো বের করো। আমরা এই কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করব, কারণ রচনামূলক কোশ্চেন লিখতে সময় লাগে অনেক, হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ আমরা নির্ণয়মূলকগুলোই দেওয়ার চেষ্টা করব। উপসর্গ বা সমাস নির্ণয়, উপসর্গ নির্ণয় না, উপসর্গের একটা জাতীয় কোশ্চেন আছে। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদোতকতা আছে, এটা একটা জাতীয় কোশ্চেন। সমাস আসবে অথবা উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদোতকতা আছে, আর একটা হচ্ছে উপসর্গ দিয়ে গঠিত কয়েকটা শব্দ দেখো, বাস এইটাই। তো একটুক পারবেন না? কি বলেন? বাক্যের সংজ্ঞা, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য পড়ছেন না ইংরেজিতে? এই বাক্যের সংজ্ঞাটা লাগবে। অথবা আরেকটা কোশ্চেন আছে আমাদের, ও যে মনে আছে, একটি সার্থক বাক্যের 3টা গুণ নাও, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, হাবিজাবি, কি কি জানি আছে না,
এইটা লাগবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে বাক্য রূপান্তর, সরল থেকে জটিল, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, প্রশ্নবোধক বাক্য থেকে অনুজ্ঞা বাক্য, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বাক্য শুদ্ধ বা অনুচ্ছেদকরণ। বাক্য শুদ্ধ হচ্ছে যেমন বললাম, আমি অশ্রু জলে বুক ভেসে গেল, এই বাক্যটা ভুল দেওয়া থাকবে, আমি যা শুদ্ধ বাক্যটা লিখবো। ঘামের জলে শার্ট ভিজে গেল, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি, এরকম ভুল বাক্য দেওয়া থাকবে, আমরা জাস্ট সাইডে শুদ্ধটা লিখবো। বা এরকম অনুচ্ছেদ ভুল দেওয়া থাকবে, আমরা নিচে একটা শুদ্ধ অনুচ্ছেদ লিখে দেবো, আর কিছুই না। পারিভাষিক শব্দ বা অনুবাদ। মজার বিষয় হচ্ছে এখানে 40 নম্বর আছে, আপনাকে 40-এ 40 পাইতে হবে, একবারে 40-এ 40, এক নাম্বারও মিস দেওয়া যাবে না, ইভেন এক নাম্বারও মিস হবে না ইনশাল্লাহ। যে সাজেশনটা দিব, যেভাবে বলবো যদি শুনেন, এক নাম্বারও আপনার মিস হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। 40-এ 40 যদি আপনি পান, আপনার A+ কেউ থামাইতেই পারবে না। আচ্ছা, এবার আসেন এখানে কি কি আছে আমাদের। দিনলিপি বা প্রতিবেদন, এখানে আমাদের 10 নাম্বার আছে। সংলাপ বা ছোট গল্প, ঠিক আছে, এখানে 10 নম্বর। সাধারণত দিনলিপি বা প্রতিবেদন এই লেখাগুলো আমরা 2 থেকে 2.5 পেজে লিখব, 2 থেকে 2.5 পেজে আমরা শেষ করব, ঠিক আছে। দিনলিপি, প্রতিবেদন, সংলাপ, ছোট গল্প, এর মধ্যে থেকে কোনটা দেওয়া ভালো, কোনটা দেওয়া কম ভালো, আমরা একটু পরে দেখাবো। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, এখানেও 10 নাম্বার। ভাব সম্প্রসারণ আমরা 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে শেষ করতে পারি, সারাংশ আবার 2 থেকে 2.5 পৃষ্ঠা যায় না, এটা মাত্র 4 লাইনে শেষ করতে হবে সারাংশ। ওকে। বৈদ্যুতিন চিঠি বা এটার আরেকটা নাম হচ্ছে ইমেল বা আবেদনপত্র, এখানে 10 নম্বর আছে। 5টি রচনার মধ্যে যে কোনো একটা রচনা লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি, এখানে অ্যাজ ইউজার 60 নম্বর, এখানে ইজিলি এখানে 50 পাওয়া যায়। এই 60 নাম্বারের মধ্যে আমরা যদি করি, ইজিলি 50-এ 50 পাওয়া যায়। কেন বলতেছি কথাটা, ধরেন বৈদ্যুতিন চিঠি বা আবেদন, এখানে 10-এ 10ই পাবেন আপনি, ঠিক আছে। এখানে হয়তো 1 নম্বর আপনি কম পাইতে পারেন, 2 নম্বর কম পাইতে পারেন, রচনার মধ্যেও 2-3 নাম্বার কম আসতে পারে। আমরা সর্বোচ্চ কম ধরে দেখতেছি যে আমরা ইজিলি এই 60-এর মধ্যে কি 50 পাবো। তাহলে কি A+ চলে আসবে না বাংলা 2 পেপার মিলে? যেহেতু 2 পেপার মিলে A+ আসবে না, কি বলেন? আসবে। 40-এ 40 অহরহ পায়, বরং 40-এ 40 না পাইলে সেটা আমাদের পক্ষে আনপসিবল। স্যার আনপসিবল, হ্যাঁ ভাইরাল করেন, এই যে আনপসিবল কথাটাই ভাইরাল করেন। কি পারবেন? 90 যদি বাংলা সেকেন্ড পেপারে চলে আসে, তাহলে A+ চলে আসবে না আপনাদের? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে কি কি আছে না আছে, এবার আমরা দেখি। আসেন, পরামর্শ কি? পরামর্শটা মেনে চলতে হবে, একটু ভালো করে দেখেন পরামর্শটা, ঠিক আছে। 1 নম্বর দেখেন, আমরা যে বিষয়গুলো কমন পড়বে ভালো করে বুঝে নেন, যে বিষয়গুলো কমন পড়বে। আচ্ছা, কিছু স্টুডেন্ট লিখতেছে সাজেশন, ভাই আমি কি সাজেশন দিছি, কমন পড়ছে নাকি না পড়ছে, এটা আপনি গত বছর কমন পড়ছে না কিন্তু বুঝছেন কিভাবে? আগে পড়া দেখেন তারপর। ওকে, রচনামূলক কোশ্চেন, এটা আমার কমন পড়বে। এটা সমাস নির্ণয়, এটাও কমন থাকবে। বাক্য রূপান্তর, পারিভাষিক শব্দ, বাক্যের অপপ্রয়োগ কমন। এখানে যে রচনাগুলো আছে দেখেন, বিজ্ঞান বিষয়ক একটা রচনা, তারপর দেখেন পোশাক শিল্প, পর্যটন শিল্প, নারী শিক্ষা, সময়ানুবর্তিতা, তারপর মাদকাসক্তি, এগুলো থেকে কমন পড়বে 100%। আমরা, কারণ আমার 5টা রচনা থাকবে, 5টা রচনা থেকে যে কোনো একটা কম দিতে হবে, তাহলে আমি ইজিলি কমন ফলানো, এটা আপনিও কমন ফলাইতে পারবেন, কঠিন কিছুই না এখানে। আচ্ছা, ভাব সম্প্রসারণ, তার মানে এই জিনিসগুলো যদি আমরা দিই, এখান থেকে কমন পড়বে। কথাটা কি বুঝতে পারছেন? এগুলা কমন। আচ্ছা, আর এই জিনিসগুলো কমন পড়বে না, আপনাদেরকে কেউ যদি বলে এগুলা কমন পড়বে, তাহলে আবার বাংলা প্রথম পত্রের মতো প্রতারিত হইতে পারেন। বাংলা প্রথম পত্রে আপনাকে যত A+ MCQ দেওয়া হোক না কেন, এখান থেকে কমন পড়বে না। 2-1টা হয়তো ফকিরে কেরামতি বাড়া আমার মতো লেগে যেতে পারে, তো MCQ দেওয়া হচ্ছে একটা ধারণা নেওয়ার জন্য। সেম এই জিনিসটাও দেখেন, উচ্চারণ নির্ণয়, এটা কমন পড়বে না। সারাংশ, সারমর্ম কমন না পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। প্রতিবেদন, দিনলিপি, ঠিক আছে, কিছু সময় কমন পড়ে, কিছু সময় পড়ে না। আচ্ছা, এরপর দেখেন অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণী, এটাও কমন পড়বে না। বৈদ্যুতিন চিঠি কমন পড়তেও পারে, না পড়তে পারে, অভিজ্ঞতা আপনাদের নাই। আবেদনপত্র, এটা কমন পড়বে। সংলাপ কমন না পড়ার সম্ভাবনা বেশি। তার মানে আমরা দেখতেছি এখানে কিছু জিনিস কমন না পড়ার বিষয়, আর ম্যাক্সিমাম দেখেন এগুলো হচ্ছে আমাদের কি লিখিত কোশ্চেন, এগুলো কমন না পড়লেও আমার কোনো সম্ভাবনা নেই। ওকে, এবার হচ্ছে আপনাদেরকে আমি বলি, যদি 90 নম্বর পাইতে চান তাহলে আমাদের কি কি করতে হবে। আমরা প্রথমত নির্ণয়মূলক কোশ্চেনগুলো দিব। নির্ণয়মূলক কোশ্চেনে 30-এ 30। আমরা উচ্চারণের নিয়ম দিব না, আমরা উচ্চারণ নির্ণয় দিব। বুঝতে পারছেন? আমরা বানানের নিয়ম দিব না, আমরা কি করব, বানান শুদ্ধিকরণটা দিব।
ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞা না লিখে আমরা কি করব, এখান থেকে ইয়া লিখবো, কি বলে এটাকে, অনুচ্ছেদ থেকে নির্ণয় দিব। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব বলেন তো, আমরা হচ্ছে নির্ণয়মূলক কোশ্চেনগুলো দিব, পরিভাষা দিব, অনুবাদ আমরা দিব না। পরিভাষা দিলে 10-এ 10 পাবেন, অনুবাদে 10-এ 10 নাও পাইতে পারেন। দিনলিপি দিব, প্রতিবেদন না লিখে আমরা দিনলিপি দেওয়ার চেষ্টা করব, কারণ যেটা যত ইজি তত ভালো। আমার প্রতিবেদন হচ্ছে দিনলিপিটা দেওয়া ইজি। সংলাপ দিব, ছোট গল্প আমরা দিব না, ছোট গল্প ঝামেলা আছে, সংলাপ সহজ, ডায়লগ। বৈদ্যুতিন চিঠি দিব বা আবেদনপত্র যেটাই দেন সেম, সারাংশ সারমর্মটা দেওয়ার চেষ্টা করব। অল্প কথায় বেশি নাম্বার আমরা পেয়ে যাব, ভাব সম্প্রসারণ না দিলেও আমাদের জন্য বেটার। ওকে, বুঝতে পারছেন? তাহলে আমাদের কি বলেন তো, আমরা অধিক নাম্বারের জন্য এই জিনিসগুলো আমরা ফলো করব। এইটা গেলো আপনাদের প্রতি ভূমিকা। আশা করি বুঝতে পারছেন। পরীক্ষায় যদি অল্প সময় বেশি নাম্বার যদি পেতে চান, তাহলে আমার মতে হচ্ছে এই জিনিসগুলো আমরা ফলো করব। ওকে, ফার্স্টে আসেন উচ্চারণ। এই যে এখন শুরু হবে, ঠিক আছে? ওকে, শুরু করি আমরা উচ্চারণ। দেখেন, উচ্চারণের ক্ষেত্রে জিনিসগুলো যেটা আপনাদের কোশ্চেন আসতে পারে, অধর্মী বিবৃত উচ্চারণের নিয়ম আমরা দিয়ে দিব কোশ্চেনগুলো। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে যে সাজেশনে যে শব্দগুলো থাকবে মোটামুটি এগুলা থেকে কমন থাকবে। আপনাদের খুব সময় একটা ফর্ম দেওয়া আছে পিন কমেন্টের মধ্যে, ওটা ফিল আপ করে রাখেন, তাহলে আপনাদের মেইলে চলে যাবে ইয়াগুলো, পিডিএফগুলো। রচনামূলক প্রশ্ন যদি আমি বিগত বছরগুলো বলি, এগুলা থেকে কমন পড়বে। কি কি বিগত বছরের কোশ্চেন? সাধারণত আমি সাজেশন যদি ধরি, এইটাই সাজেশন। অধ্বনির উচ্চারণ, মফলা বফলা উচ্চারণ, শেষ। অধ্বনির উচ্চারণ, মফলার উচ্চারণ, বফলার উচ্চারণ। এখন আপনি বলতে পারেন স্যার আর কি আছে? যে আরও আছে। কি কি আছে আমি যদি দেখি, এ উচ্চারণ আছে, এ ধ্বনির উচ্চারণ আছে, আরেকটা হচ্ছে আমাদের জফলা উচ্চারণ আছে, এ ধ্বনির উচ্চারণ আছে, আর কি বললাম, জফলা উচ্চারণ আছে। তো আমার সাজেশন থাকবে যে আপনারা এইটার প্রতি বেশি ফোকাস করেন, অধ্বনির উচ্চারণ, মফলা বফলা উচ্চারণ, যারা নিয়ম দিবেন। আর যারা নিয়ম দিবেন না তাদের এটা ফোকাস করার দরকার নেই, ঠিক আছে? রচনামূলক প্রশ্ন যখন আপনি লিখবেন, অবশ্যই উদাহরণ দিতে হবে, মিনিমাম 2টা উদাহরণ দিতে হবে। যদি আপনারা উদাহরণ যদি না নেন, তাহলে হচ্ছে পুরোপুরি নাম্বার নাও পেতে পারেন। আপনি টিচারকে কোনো অপশনই দিবেন না, বুঝতে পারছেন? যে উদাহরণ লেখেন এই জন্য 1 নাম্বার কাটা, আপনি টিচারকে কোনো অপশনই দিবেন না, লেখার সময় পরিপূর্ণভাবে লিখবেন, উদাহরণ দিতে হবে, বুঝতে পারছেন? আর নির্ণয়মূলক যে উচ্চারণ, এগুলোর ক্ষেত্রে আমার কমন না পড়ার সম্ভাবনাটা অনেক বেশি, ঠিক আছে? ওকে, এবার দেখি আমরা উচ্চারণের ক্ষেত্রে কিছু বেসিক কনসেপ্ট বলি আমরা। আচ্ছা, কেউ কি বলতে পারবেন স্যার যে হসন্ত কখন হয়? একবারে বেসিক কনসেপ্ট, হসন্ত কখন হয়, এটা কেউ বলতে পারবেন? আপনাদের সাজেশন, তারপরে ক্লাস দিতে হইতেছে, হসন্তটা কখন হয় কেউ বলতে পারবেন? কারণ উচ্চারণে যদি আমি ঠিকমতো হসন্ত যদি না দিই, তাহলে আমি নাম্বার পাবো না। উচ্চারণে যদি হসন্ত যদি না দিই, তাহলে নাম্বার পাবো না। এখন কথাটা দেখি আমরা, হসন্ত কখন হয়? যখন যদি ব্যঞ্জনের সাথে স্বরধ্বনির উচ্চারণ না হয়, ব্যঞ্জনের সাথে স্বরধ্বনির উচ্চারণ না হয়, স্বরধ্বনির, যদি ব্যঞ্জনের সাথে স্বরধ্বনির উচ্চারণ না হয়, সেই ক্ষেত্রে হসন্ত হয়। বুঝি নেই, উচ্চারণ না হয়, কিছুই বুঝিনি আমরা, একটু বুঝে নেন। আমরা একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন শব্দটা আমি লিখলাম সাকিব। এখন দেখেন সাকিব শব্দটা যদি লিখতেছি, এখানে দেখেন SAKIB, এই তো। এখন দেখেন এস এর সাথে একটা এর উচ্চারণ আছে, তার মানে এখানে একটা ভাওয়েলের উচ্চারণ আছে। কে এর সাথে একটা আই এর উচ্চারণ আছে, দেখেন এখানে রস্যির উচ্চারণ আছে। কিন্তু দেখেন বর এখানে কোনো উচ্চারণ নাই। আমরা কিন্তু সাকিবও বলি না, আমরা বলতেছি সাকিব। মানে যেখানে আপনি থেমে যাচ্ছেন যে ব্যঞ্জন বর্ণের মধ্যে, সেখানে আমার হসন্ত হবে। তার মানে কি হবে এখানে? সাকিব। দেখছেন? এটা বুঝা গেছে বিষয়টা? এখন বলেন রহিমা, এখানে কোনো জায়গায় হসন্ত হবে? রহিমা হবে না। কেন? রর মধ্যে অ আছে, হর মধ্যে রস্যই আছে, মর মধ্যে আ আছে। রহিমা, কোথাও হসন্ত হবে না, বুঝতে পারছেন? এখন যদি বলা হয় দেখেন বল, বা এই দেখেন চল, এই শব্দটা আমি লিখলাম চল তোরে ভাত খাওয়াবো, চল, দেখেন লর মধ্যে থেমে যাচ্ছেন। যখনই ব্যঞ্জনের সাথে কোনো স্বরধ্বনির উচ্চারণ হয় না, তখনই হসন্ত হয়, বুঝতে পারছেন? উচ্চারণের ক্ষেত্রে যখনই ব্যঞ্জনের ক্ষেত্রে, যেমন আমরা যদি ফেসবুক, এখন ফেসবুক শব্দের উচ্চারণে কোথায় আমরা হসন্ত দিব? ফেসবুক, বলেন তো, ফেসবুক শব্দের উচ্চারণে কোথায় হসন্ত দিব? খুবই সহজ, দেখেন এই যে ফেস, স্বর মধ্যে থেমে যাচ্ছি, বড় সুকার কর মধ্যে থেমে যাচ্ছি, শেষ, ফেসবুক। বুঝতে পারছেন বিষয়টা? যদি আপনারা যদি হসন্ত যদি না দেন, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। এই জন্য হসন্তের ব্যাপারে সিরিয়াস থাকবেন। ওকে, এটাই আমরা বলতেছি। দেখেন হসন্ত,
হসন্তটা কোথায় হবে দেখেন, যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে কোনো স্বরধ্বনির উচ্চারণ হয় না সেক্ষেত্রে হসন্ত হয়, যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে কোনো স্বরধ্বনির উচ্চারণ হয় না সেক্ষেত্রে হসন্ত। সাকিব, ফারুক, দেখছেন উচ্চারণে কিন্তু বানানে না। আর 2 নম্বর আরেকটা কথা স্যার, আপনারা কেউ বলতে পারবেন বিবৃত কাকে বলে আর সংবৃত কাকে বলে? বিবৃত কাকে বলে? বিবৃত মানে হচ্ছে ওপেন, মুখটা কি থাকবে, খোলা থাকবে। সংবৃত মানে হচ্ছে কি, ক্লোজ, মুখটা কি থাকবে, বন্ধ থাকবে, ক্লোজ। বিবৃত মানে হচ্ছে মুখটা খোলা থাকে, সংবৃত মানে হচ্ছে মুখটা বন্ধ থাকে। এখন আপনারা বলেন তো, আমি কয়েকটা স্বরধ্বনি লিখি, স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্ব, এ, ও, এ। এখন খেয়াল করেন তো, এই 7টা স্বরধ্বনির মধ্যে কোথায় মুখটা বেশি খোলা থাকে বলেন তো? এই 7টা স্বরধ্বনির মধ্যে মুখটা বেশি খোলা থাকছে কোথায়, বলতে পারবেন কেউ? বলতে পারবেন? কমেন্টে লেখেন। দেখেন সবচেয়ে বেশি মুখ খোলা থাকে স্বরে আর মধ্যে, তার মানে এটা বিবৃত, ঠিক না? আর দেখেন সবচেয়ে বেশি মুখটা বন্ধ থাকে কই? অনেকে লিখতেছেন অ তো না, অ আর আ, দেখেন মুখটা বেশি খোলা না। দেখেন সবচেয়ে বেশি মুখ বন্ধ থাকে কোথায় বলেন তো? রস্য উ, উতে বন্ধ থাকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সংবৃত। এখন সেম কোশ্চেনটা আপনাদেরকে এভাবে দিলাম, বলেন তো অ ধ্বনির 2 রকম উচ্চারণ পাওয়া যায়, অ অর মতো উচ্চারণ হয়, অ ওর মতো উচ্চারণ হয়। এখন আপনারাই বলেন কোনটা সংবৃত হবে কোনটা বিবৃত হবে বলেন তো? অ অর মতোই উচ্চারণ হয়, অ ওর মতো উচ্চারণ হয়, তাহলে কোনটা সংবৃত কোনটা বিবৃত বলেন তো? এই জিনিসটা হচ্ছে আমার কি, বিবৃত, আর এই জিনিসটা হচ্ছে আমার সংবৃত। কারণ আপনারা উচ্চারণ লেখার সময় অনেকেই জিনিসগুলা ভুল করবেন, এই জিনিসগুলা সেম। দেখেন এ ধ্বনির 2 রকম উচ্চারণ হয়, এ ধ্বনির একটা হচ্ছে এ, একটা হচ্ছে এর মতো। এখন আপনারা বলেন তো কোনটা বিবৃত কোনটা সংবৃত? মুখ যদি আমার বেশি খোলা থাকে, মুখটা যদি আমার বেশি খোলা থাকে সেটাই কি হবে, বিবৃত। আর মুখটা কম খোলা থাকলে তুলনামূলক সেটাই কি, সংবৃত। তাহলে বিবৃত আর সংবৃতটা কি বুঝতে পারছেন? বিবৃত কাকে বলে, সংবৃত কাকে বলে? মুখ যত বেশি খোলা থাকবে তত হচ্ছে বিবৃত, মুখ যত বেশি বন্ধ থাকবে তত হচ্ছে কি, সংবৃত। এই জিনিসটাই হচ্ছে আপনাদের এখানে দেখাইছি, এটা আগেই বলে দিলাম। এবার আসেন, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন স্যার, বানান এবং উচ্চারণের মধ্যে পার্থক্য। এই স্লাইডের এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। আমি 2-1টা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন, কোনো বানানে যদি মূর্ধন্য থাকে উচ্চারণে আমাদের দন্তন্য লিখতে হবে। ওই যে অনেকে লিখছেন যে উচ্চারণ নির্ণয় করতে গেলে ভুল হয়, এই জন্য বলা। বানানে মূর্ধন্য থাকলে উচ্চারণে দন্তন্য হবে, উল্টা না কিন্তু। দেখেন যেমন দেখেন করুণা মূর্ধন্য আছে, আমরা উচ্চারণে দন্তন্য দিব। চরণ মূর্ধন্য আছে, আমরা উচ্চারণে দন্তন্য দিব। এরপর দেখেন অন্তস্থীয় জ যদি থাকে আমরা বর্গীয় জ দিব, অন্তস্থীয় জ থাকলে বর্গীয় জ দিব। দেখেন যখন দেখছেন অন্তস্থীয় জ আছে আমরা বর্গীয় জ দিয়ে লিখতেছি, কার্য এখানে আছে অন্তস্থীয় জ কিন্তু আমরা বর্গীয় জ দিয়ে লিখতেছি। সেম দেখেন কোন শব্দের উচ্চারণটি এস এইচ এর মতো হয় তাহলে আমরা তালব বর্ষ দিব, কোন শব্দের উচ্চারণ যদি এস এইচ এর মতো হয় আমরা তালব বর্ষ দিব। যেমন দেখেন এই যে মশলা লেক্সি দন্ত স দিয়ে কিন্তু উচ্চারণ করতেছি তালব বর্ষ, সাজা লেক্সি দন্ত স দিয়ে কিন্তু উচ্চারণ করতেছি তালব বর্ষর মতো। আর কোন শব্দের উচ্চারণ যদি এস এর মতো যদি হয় তখন আমরা দন্ত স দিব। যেমন দেখেন শ্রেণী বলি আমরা কিন্তু শ্রেণী বলি না, শ্রেণী, দেখছেন লেক্সি তালব বর্ষ কিন্তু উচ্চারণটা আমাদের দন্তস্ব। শ্রোতা দেখছেন লেক্সি তালব বর্ষ উচ্চারণটা আমাদের দন্তস্ব। এইটা আমরা খুব ভালো করে মনে রাখতে হবে। এটা অনেকেই আপনারা বলেন যে উচ্চারণ নির্ণয় করতে গেলে ভুল হয়, তখন এই 4টা আমাদের মনে রাখতে হবে। আপনারা পড়ে নিয়েন কষ্ট করে, আর যে লিঙ্কটা ফিল আপ করে রাখেন ওইখানে হচ্ছে আপনাদের স্লাইড চলে যাবে। ওকে, এবার আমাদের পরীক্ষা সাজেশন, এবার আমাদের পরীক্ষা সাজেশন স্যার। প্রথম কোশ্চেন, উদাহরণ সহ বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো। উদাহরণ সহ, হ্যাঁ, বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো। শেষ। দেখছেন এই যে বিবৃত উচ্চারণের 5টা নিয়ম, উদাহরণ সহ। আচ্ছা এরপর দেখেন সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, পরীক্ষায় আসবে। সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, শেষ, পরীক্ষায় আসবে এটা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যদি কোশ্চেন এভাবে দেয়, আমাকে যদি এভাবে দেয় যে অধ্বনির 5টা নিয়ম লেখো, জাস্ট এভাবে লিখলো অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো। এখন আমি কি করব? তখন হচ্ছে আমি কি সংবৃত বিবৃত মিক্স লিখে দিব, বা আমি যা পারি তাই লিখে দিব। বুঝা গেছে কথাটা? যদি আমাকে নির্দিষ্ট করে যদি বলে যে অধ্বনির 5টা নিয়ম লেখো, তাহলে আমি সংবৃত বা বিবৃত মিলায় ঝিলায় লিখে দিব। আর যদি বলে আমাকে অধ্বনির সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো অথবা
কি বলে এটাকে, বিবৃতি উচ্চারণের 5টা নিয়ম লেখো, আমাকে ওইভাবে আমার লিখতে হবে, ঠিক আছে? কমন এটা। আদ্য অধ্বনি, আদ্য অ মানে অধ্বনির শুরুতে, অধ্বনি যদি শুরুতে হয় তাহলে তার 5টা নিয়ম লেখো, এই যে এটা শেষ। এবার যদি দেখেন অন্ত অধ্বনি, অন্ত মানে শেষ, অন্ত শব্দের অর্থ শেষ, মানে শব্দের শেষে অধ্বনির 5টা নিয়ম লেখো, কমন, 100% কমন, মানে যদি পরীক্ষায় আসে। বফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, এগুলো পড়তে পারবেন না নিজেরা? আদ্য মানে শুরুতে, অন্ত মানে শেষে, বফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, পড়তে পারবেন? সেম দেখেন মফলা উচ্চারণের 5টা নিয়ম, একেবারে সহজ 5টা নিয়ম দিয়ে রাখছি, একেবারে সহজ 5টা নিয়ম দিয়ে রাখছি, ঠিক আছে? জফলা উচ্চারণের 5টা নিয়ম শেষ, ইত্যাদি। এই ধ্বনি বিবৃত উচ্চারণের 5টা নিয়ম, এই ধ্বনির সংবৃত উচ্চারণের 5টা নিয়ম। মোট কথা যদি নিয়ম আসে, এর বাহিরে কোনো নিয়ম আসবে না। মোট কথা যদি নিয়ম আসে তাহলে এর বাহিরে কোনো নিয়ম আসবে না। আপনারা যদি কেউ নিয়ম দিতে চান তাহলে এখানে যে 9টা নিয়ম আছে এটা পড়লে পরীক্ষায় কমন। ওকে, ওকে, আচ্ছা, না দিলে সমস্যা নেই, কেউ তো কেউ দিবে নাকি? আচ্ছা, এবার আসেন নির্ণয়। স্যার এখানে যে নির্ণয়গুলো দেওয়া আছে এগুলা সব কমন পড়বে না, আবারও বলতেছি সব কমন পড়বে না। এটা জাস্ট একটা আইডিয়া রাখার জন্য, কমন পড়তেও পারে নাও পড়তে পারে, বুঝা গেছে? কেউ যদি বলে উচ্চারণ নির্ণয় কমন পড়বে, সেটা আমার মনে হয় তার অনেক এক্সপিরিয়েন্স আছে, ওইখান থেকে বলতেছে। তা আমার 13 বছরের এক্সপিরিয়েন্স বলতেছে যে এগুলো কমন পড়ে। এই কমনগুলোর মধ্যে মানে এই যে এই লিস্টের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আমি মার্ক করে দিছি। এই লিস্টের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম সেগুলোও কিন্তু মার্ক করে দিছি, জাস্ট একটু পড়বেন। হয়তো 2-1টা উদাহরণের মধ্যে হসন্ত নিয়ে ঝামেলা লাগতে পারে, সেটা আপনারা ঠিক করে নিয়েন। আরেকটা আপনাদেরকে সহজ একটা শব্দ দিই, একটা অ্যাপস আছে বানান আন্দোলন, বানান আন্দোলন একটা অ্যাপস আছে। কোনো উচ্চারণ কিংবা বানান নিয়ে যদি আপনাদের কনফিউশন হয় তাহলে এই অ্যাপসটা থেকে দেখে নেবেন, বুঝা গেছে বিষয়টা? বানান আন্দোলন একটা অ্যাপস আছে, ডাউনলোড করে নিন, এটা অনেকটা ডিকশনারি আর কি। কোনো উচ্চারণ বা বানান শুদ্ধিকরণ নিয়ে যদি আপনাদের কনফিউজিং মনে হয় তাহলে এই অ্যাপসটার সাহায্য নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। নির্ণয় ওকার হয় না তো স্যার, এই যে গেল। এরপর দেখেন এই যে এটা দেখছেন, এই যে যেগুলা বেশি ব্যতিক্রমী সেগুলোও আপনার এগুলা দিয়ে দিচ্ছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা পড়ে জাস্ট একটা ধারণা রাখবেন, জাস্ট আমার একটা আইডিয়া নেওয়ার জন্য এইটা, এই সাজেশনটা। পারবেন মুখস্থ করতে? নিয়ম বুঝে পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে আরো ভালো। ওকে, এবার আসেন এবার আসেন বাংলা বানানের নিয়ম ও শুদ্ধিকরণ। তাহলে উচ্চারণ শেষ। উচ্চারণ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? উচ্চারণ নিয়ে কোনো কোশ্চেন আছে? পোলাপাইনের পরীক্ষা, পোলাপাইন কমেন্টের মধ্যে মনে করেন প্রেম প্রীতি গল্প করে, মানে অবস্থা হয়েছে এমন যে অনেকে আছে যে আমি যে কতটা নিচু সেটা কমেন্টে না করলে কি আমার বোঝা যায়? প্রেম প্রীতির জন্য ইনবক্স আছে, কমেন্টস সেকশন আছে। এই জন্য আমাদের মাসুর ভাই বলে যে গ্রামের চাস্তো ভাইয়ের কথা আর কি, নিজেরা ঠিক মতো দেখে না, অন্যদেরকেও হচ্ছে ঠিক মতো মানে দেখতে দেয় না আর কি, এরকম। আর হচ্ছে পরীক্ষায় খারাপ করে এসে ওরা হতাশ করে। এডুকেশন সিস্টেম ভয়ঙ্কর ভাই। শুনেন একটা তিক্ত বাস্তবতা বলি, বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কারণে আপনারা এখনো পাশ করে যান। যদি ইউএসের এডুকেশন সিস্টেম হইতো আমরা আপনারা সবাই ফেল মারতাম, ঠিক আছে? যে রোগের জন্য যে অসুখ। ওকে, বাংলা উচ্চারণের মধ্যে ইংরেজি শব্দের মিশ্রণ না, বাংলা উচ্চারণের মধ্যে ইংরেজি শব্দের মিশ্রণ করবেন না, যেমন হৃদয় উচ্চারণের মধ্যে এই জিনিসটা করে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এবার দেখেন বাংলা বানানের নিয়ম ও শুদ্ধিকরণ। স্যার কি কি? 3টা নিয়ম মাত্র, জাস্ট দেখেন। তৎসম শব্দ বানানের নিয়ম, তৎসম শব্দ বানানের নিয়ম শেষ 1 নম্বর। অতৎসম শব্দ বানানের নিয়ম আর প্রমিত বাংলা বানানের নিয়ম, জাস্ট এই 3টা। তৎসম শব্দ বানানের নিয়ম, অতৎসম শব্দ বানানের নিয়ম আর প্রমিত বাংলা বানানের নিয়ম, জাস্ট এই 3টা বানানের নিয়ম আমরা পড়ে যাব, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমাকে তৎসম বানান লিখতে দিছে কিন্তু আমার সব তৎসম মনে নেই, তখন আমি মিক্স করে 5টা লিখে দিব। কথাটা কি বুঝতে পারছেন? আমাকে তৎসম বলছে বা অতৎসম বলছে বা প্রমিত বলছে কিন্তু আমার 5টা মনে নেই, আমি কি করবো? মিক্স করে যে 5টা জানি ওই 5টাই দিয়ে দিব। ওকে, বুঝতে পারছেন? আর আরো সহজ যদি চান, এই যে শুদ্ধিকরণ, এই শুদ্ধিকরণের মধ্যে যেগুলা গুরুত্বপূর্ণ এগুলোও দিয়ে দিছি। শুদ্ধিকরণের মধ্যে যেগুলা গুরুত্বপূর্ণ, এই যেগুলা পরীক্ষায় বেশি আসে, জাস্ট এগুলা পড়লে হবে। পারবেন না? এই দেখেন অশুদ্ধ শুদ্ধ নির্ণয় করে দিচ্ছে, যেমন অপরাহ্ন, পূর্বাহ্ন, শিহরণ, সায়াহ্ন, পোশাক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
আচ্ছা, এরপর দেখেন আরেকটা, দেখেন এই যে অর্ধরাত্রি, ইতপূর্বে, শিরচ্ছেদ, শিরোপীড়া, মনকষ্ট, এগুলা জাস্ট এই লিস্টটা মুখস্থ রাখবেন। স্যার অনেক গাইড বইয়ের মধ্যে এবং অনেক বিখ্যাত কোচিং সেন্টারের মধ্যে এই বানানটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? মনপুত বানানটা রস্যকার দিয়ে রাখছে, অনেক বড় বড় বইয়ের মধ্যে দেখছি। দয়া করে ঠিক করে নেবেন। আমারটাই যে ঠিক করতে হবে এমন না, আপনারা বানান আন্দোলন কিংবা ডিকশনারি দেখে ঠিক করে নিয়েন। মনপুত বানানটা অনেক জায়গায় ভুল দিয়ে রাখছে, ঠিক আছে? ঠিক করে নিয়েন। মনকষ্ট। এরপর দেখেন এই যে এখানে যে শব্দগুলো আছে এগুলো অনেক বেশি আসে, যেমন দেখেন মহিয়সী, মুমুক্ষু, মনীষী, সমীচীন, সান্ত্বনা, দেখছেন সান্ত্বনা নিচে কিন্তু একটা বফলা হবে কিন্তু, মূর্ছনা, আকাঙ্ক্ষা, দেখেন আকাঙ্ক্ষা শুদ্ধ বানান কিন্তু এইটা। এগুলা থেকে পরীক্ষায় কমন পড়বে। এগুলা থেকে ঐক্যমত না, ঐক্যমত্ত, ঠিক আছে? ঐক্যমত না, একত্রিত ভুল, একত্র রাইট, একত্রিত। তারপর দেখেন শুশ্রূষা বানানে দেখেন দীর্ঘকার হবে, ঠিক আছে? অন্তঃসত্ত্বা বানানে দেখছেন তয় ত ব হবে। এই বানানগুলো একটু পড়তে পারবেন না? আপনাদের কাছে গাইডলাইন সেশন জাস্ট দেখানো, ঠিক আছে? গাইডলাইন সেশন। অবশ্যই আপনারা হচ্ছে শুদ্ধিকরণটা দেওয়ার চেষ্টা করবেন, নিয়মের চেয়ে শুদ্ধিকরণটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমাদের উচ্চারণ শেষ, আর কি নিয়ম শেষ, বানান শেষ। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকবে কোত্থেকে? যে স্যার আমি ক্লাসেই করতেছি না, কোশ্চেন থাকবে কোত্থেকে? আচ্ছা, এরপর আসেন ব্যাকরণিক শব্দশ্রেণী, যেখান থেকে আমাদের পরীক্ষা আসবে। ব্যাকরণিক শব্দশ্রেণীতে যদি আমরা রচনামূলক কোশ্চেন দিই, 4টা রচনামূলক কোশ্চেন। একটা হচ্ছে বিশেষ্য, এইটা আমার পরীক্ষা আসতে পারে। বিশেষণ, এইটা যোজক, আর একটা হচ্ছে কি আবেগ। রচনামূলক কোশ্চেন যদি চাই তাহলে এই 4টা থেকে আসার সম্ভাবনা বেশি। রচনামূলক কোশ্চেন চাইলে আমার এই 4টা থেকে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এই দেখেন রচনামূলক কোশ্চেন যদি আপনারা দেন অবশ্যই কমপক্ষে 2টা করে উদাহরণ লিখতে হবে। উদাহরণ ছাড়া যদি আপনারা যদি রচনামূলক কোশ্চেনটা যদি দেন নাম্বার পাবেন না, উদাহরণ ছাড়া, ঠিক আছে? সাজেশন দেখেন, এই যে সাজেশনও আমি দিয়ে দিছি। আচ্ছা, নির্ণয়মূলক প্রশ্নের ক্ষেত্রে এখানে একটা জিনিস বুঝে নেন, বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। নির্ণয়মূলক প্রশ্নের ক্ষেত্রে আপনাকে একেবারে স্পেসিফিকলি দেওয়া দরকার নেই, কিছুই বুঝি নেই আমরা। ধরেন আমি একটা শব্দ লিখলাম, কি দেওয়া যায়? সুখ। এখন সুখ শব্দটা হচ্ছে একটা হচ্ছে বিশেষ্য। কেমন বিশেষ্য? আপনারা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছেন? অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হচ্ছে একটা গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ঠিক আছে? এখন আমার পরীক্ষার হলের মধ্যে গুণবাচক মনে নেই, অথবা গুণবাচকের জায়গায় আপনি নামবাচক লিখতে পারেন। ভাই আমি এত জটিলতার মধ্যে যাইতে নাই, আমি জাস্ট বিশেষ্য লিখবো। কথাটা কি বুঝতে পারছেন আমার? যখন আমাকে অনুচ্ছেদ থেকে কোনো কিছু একটা ফাইন্ড আউট করতে দিবে, আমি কি করব? জাস্ট নামটা উল্লেখ করব, আমি স্পেসিফিকটা উল্লেখ করব না। যেমন আমি কথা মন, মন হচ্ছে একটা নাউন, বাস এতটুকুই। আমার দরকার না এটা কি গুণবাচক বিশেষ্য না এটা কমন নাউন না প্রপার নাউন এটা উল্লেখ করা। হ্যাঁ, যদি আপনি কনফিডেন্টলি জানেন তাহলে ভিন্ন কথা, যদি না জানেন শুধু শুধু দিয়ে ভুল করেন না। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? আচ্ছা, এই দেখেন নির্ণয়মূলক প্রশ্নের ক্ষেত্রে স্পেসিফিক নির্ণয় না দিলেও চলবে। যেমন দেখেন সুখ দুঃখ নিয়ে আমাদের সংসার, এখানে সুখ হচ্ছে একটা গুণবাচক বিশেষ্য। আমি যদি পরীক্ষায় কি করি? জাস্ট বিশেষ্য লিখি তাহলেই চলবে। আমি জাস্ট পরীক্ষায় জাস্ট বিশেষ্য লিখলে আমার চলবে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট বুঝিং? ইজ ইট বুঝিং? আচ্ছা, রচনামূলক প্রশ্নের চেয়ে আমরা অবশ্যই নির্ণয়মূলক কোশ্চেনের অ্যান্সার দিব। আর পরীক্ষায় উত্তরের ক্ষেত্রে পুরো অনুচ্ছেদ না লিখে যে শব্দটা আমাকে ফাইন্ড আউট করতে দিবে আমি সেইটাই ফাইন্ড আউট করব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার, একটা রচনামূলক কোশ্চেন দেখেন। তারপর দেখেন বিশেষ্য কত প্রকার ও কি কি, ব্যাস শুধু একটু পড়ে নেবেন আর কিচ্ছু না। আচ্ছা, তারপর দেখেন বিশেষণ কত প্রকার, তারপর দেখেন আবেগ শব্দ কত প্রকার, করুণাবাচক করুণা, যোজক কত প্রকার, সব দিয়ে দিছি, ক্রিয়াপদ কত প্রকার, ইত্যাদি ইত্যাদি, শেষ। আচ্ছা, এবার জাস্ট আপনাদেরকে একটু ফাইন্ড আউট করে দিই, আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইটার মধ্যে আমাদের একটু পার্থক্য জানা উচিত, কারণ এখানে আপনারা অনেকেই ভুল করবেন। নাউন আর অ্যাডজেক্টিভ দেখেন কি বলতেছি, জাস্ট দেখেন বিশেষণের সাথে কখনো বিভক্তি যুক্ত হয় না। বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ভালো করে একটু দেখে নেন, পরে দেখবেন যে ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়ার মতো আবার কান্নাকাটি করবেন, ঠিক আছে? তো কান্নাকাটি করেন না, আগে বুঝে নেন। দেখেন অ্যাডজেক্টিভের সাথে কখনোই বিভক্তি যুক্ত হয় না। বিভক্তি মানে বুঝেন কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, র, এর, এই শব্দগুলো আছে না, এই কথাগুলো বলতেছি। অ্যাডজেক্টিভের সাথে কখনোই কোনো বিভক্তি যুক্ত হয় না। এই দেখেন গ্রামের মানুষ, দেখেন গ্রামের একটা র যোগ হয়েছে, এই জন্য এটা নাউন। অথচ দেখেন গ্রাম্য লোক, দেখেন এখানে কোনো বিভক্তি নাই, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? গ্রামের, যেমন দেখেন আমি যদি বলি শীতের প্রবাহ, শীতের প্রবাহ,
দেখেন শীতের এখানে কি দেখেন একটা এর যোগ হয়েছে, এই জন্য এটা নাউন। কিন্তু আমি যদি বলি শৈত্য প্রবাহ দেখেন এখানে কোনো বিভক্তি যুক্ত হয় নাই, এই জন্য এটা অ্যাডজেটিভ। পরীক্ষায় আপনাদেরকে এমন ঝামেলার কোশ্চেন দিবে ইনশাল্লাহ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলেই অ্যাডজেটিভ হবে, অন্যথায় হবে না। নাউন বা প্রোনাউনকে মডিফাই যদি করে তাহলেই অ্যাডজেটিভ হবে, নয়তো হবে না। যেমন দেখেন আমার কাছে, যেমন দেখেন নীল জামা পরে আসো, ধরেন নীল জামা পরে আসো, এরকম একটা কথা রাখেন, নীল জামা পরে আসো। এখানে নীল শব্দটা কাকে মডিফাই করতেছে বলেন তো? জামাকে মডিফাই করতেছে, এই জন্য এটা অ্যাডজেটিভ। কিন্তু আমি যদি বলি দেখেন নীল একটা রঙের নাম, এখানে দেখেন নীল কি কাউকে মডিফাই করতেছে? নীল একটা রঙের নাম, এখানে দেখেন নীল শব্দটা কাউকে মডিফাই করতেছে না, এই জন্য এটা একটা নাউন। বুঝতে পারছেন বিষয়টা? এটাই আমরা বলতেছি। দেখেন আমি লাল জামা পরে ক্লাসে এসেছি, লাল এখানে জামাকে মডিফাই করতেছে, এই জন্য এটা অ্যাডজেটিভ। অথচ দেখেন লাল একটি রঙের নাম, দেখেন লাল এখানে কাউকে মডিফাই করতেছে না, এই জন্য এটা নাউন। বুঝতে পারছেন? একই শব্দ বাক্যভেদে নাউন হইতে পারে, আবার কি হইতে পারে? অ্যাডজেটিভ হইতে পারে। এই জন্য সাবধানে অ্যান্সার করবেন। ওকে, এবার দেখেন স্যার আর কিছু লাগবে না, এখানে আর কিছু লাগবে না। যে আপন ভালো সবাই চায়, এগুলো আপনারা পারবেন। তারপরে দেখেন দেখেন আপন ভালো সবাই চায়, ভালো কাউকে মডিফাই করতেছেন না, এই জন্য এটা নাউন। তারপর দেখেন অন্ধকে পথ দেখায়, এটাও নাউন, কারণ এখানে অন্ধ কাউকে মডিফাই করতেছে না, অন্ধকে বিভক্তির কারণে এটাও নাউন। মূর্খ লোককে মডিফাই করতেছে, এই জন্য অ্যাডজেটিভ। বৃদ্ধকে সম্মান করে, যেহেতু বিভক্তি আসছে, এই জন্য এটা নাউন। শীতের সকালে এটা নাউন, শীতকালে এটা অ্যাডজেটিভ। ঠিক আছে, এই এতক্ষণ যে বক করলাম এই জিনিসটাই এটা। আচ্ছা, আমরা আসি হচ্ছে সেকেন্ড পেপার নিয়ে, আপনাদের টেনশন হচ্ছে প্রথম পত্র নিয়ে। ভালো, আমি টেনশন থাকা ভালো। আচ্ছা, 2 নম্বর একটা বিষয় স্যার, ভার্ব এবং নাউনের মধ্যে একটা পার্থক্য আছে। এইটা দেখেন, ভালো করে দেখেন। ভার্ব হচ্ছে যেটা 3 কালের কোনো একটা কালের সাথে যুক্ত হয়। 2টা ইংরেজি বাক্য লিখি, দেখেন আই এম রিডিং, এই বাক্যটা যদি বলি আই এম রিডিং, দেখেন আমি বই পড়ছি, দেখেন এটা কিন্তু একটা ভার্ব, ঠিক না? কারণ এটা বর্তমান কালকে বোঝাচ্ছে। ভার্ব কাকে বলে? যেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো একটা কালকে ইঙ্গিত করে, সেটাই হচ্ছে ভার্ব। যেমন আই এম রিডিং, এখানে কি রিডিং হচ্ছে একটা ভার্ব। কিন্তু দেখেন ভার্বাল নাউন কাকে বলে? দেখেন যেটা 3 কালের কোনো একটা কালের সাথে যুক্ত হয় না, যেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালের সাথে যুক্ত হয় না, সেটাকে বলা হচ্ছে ভার্বাল নাউন। যেমন দেখেন রিডিং ইজ এ গুড হ্যাবিট। এখন আপনারা বলেন তো রিডিং এটা কি আপনারা ভার্ব পড়েন না জিরান পড়েন? রিডিং কি জিরান না পার্টিসিপল, কি আছে না? তাহলে দেখেন আই এম রিডিং, এখানে রিডিংটা কি একটা ভার্ব, কারণ এটা প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু রিডিং ইজ এ গুড হ্যাবিট, দেখেন রিডিং এটা কিন্তু ভার্ব না, এটাকে কিন্তু আপনারা নাউন ধরেন। এই যে নাউনটা ধরেন, এটাই হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য। যেমন দেখেন মাঠে খেলা দেখার মজাই অন্যরকম, দেখেন মাঠে খেলা দেখার, এটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই বোঝাচ্ছে না, এটা কিন্তু নাউন, এটা ভার্ব না। হোটেলে খাওয়া অনেক কষ্টকর, দেখেন অনেক খরচের বিষয়, খাওয়া অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই বোঝাচ্ছে না, এই জন্য এটা কিন্তু নাউন, এটা ভার্ব না। পরীক্ষায় অনেক সময় এগুলো আসে, আর পরীক্ষায় স্টুডেন্টরা ভুল করে, অনেক সময় টিচাররাও ভুল করে, টিচাররাও। ওকে, এইবার আমরা শুরু করি। দেখেন স্যার, পরীক্ষায় আমরা নির্ণয়মূলকগুলো কিভাবে লিখবো? একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, আমরা জাস্ট অনুচ্ছেদ থেকে যে শব্দগুলো নির্ণয় করতে দেয়, আমরা এরকম টেবিল করে আমরা দিতে পারি, টেবিল করে, অথবা পাশাপাশি লিখে হচ্ছে আমরা এরকম করে দিতে পারি। বুঝতে পারছেন? এই যে গরিবকে একটা নাউন, জোরে ক্রিয়া বিশেষণ, আমি যদি ক্রিয়া বিশেষণ না দিতে পারি, আমি শুধু বিশেষণ দিব, যদি ক্রিয়া বিশেষণ মনে না থাকে। এক মনে, এটাও একটা ক্রিয়া বিশেষণ, যদি আমার মনে না থাকে আমি জাস্ট বিশেষণ দিব, যত তত, সাঁতার কাটা, দেখছেন এরকম। তারপর দেখেন নিচের অনুচ্ছেদ থেকে শুধু নাউন পদগুলো নির্ণয় করো, আপনাকে অনুচ্ছেদ লিখতে হবে না, জাস্ট এত নম্বর প্রশ্নের উত্তর, বিশেষ্য পদগুলো হচ্ছে এই বিশেষ্য পদগুলো, এইভাবে লিখে দিবেন। পারবেন না? একেবারে সহজ না? সেম দেখেন নিচের অনুচ্ছেদ থেকে অ্যাডজেটিভ বের করো, আপনাকে পুরো অনুচ্ছেদ লিখতে হবে না, আপনি জাস্ট উচ্চারণটা কি বলে উত্তর বা নির্ণয়টা লিখে দিবেন। ওকে, আচ্ছা, এই দেখেন আরেকটা, আপনাকে কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন দিয়া আন্ডারলাইন করে দিবে,
যে এখানে কি আছে। যেমন দেখো অনেকেই ভাতের বদলে রুটি খায়, তখন এটাই আন্ডারলাইন করে দিল। আপনি কি করবেন, টেবিলের মধ্যে পুরাটা এনে অথবা ওই অংশটা এনে, বেটার হয় হচ্ছে পুরাটা এনে আপনি বাস এখানে কি অনুসর্গ, আগামীকাল তুমি একবার এসো, আগামীকাল একটা ক্রিয়া বিশেষণ, কারণ কখন কোথায় কিভাবে দিয়ে কোশ্চেন করলে ক্রিয়া বিশেষণ হয়। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, এটা একটা মিশ্র ক্রিয়া। এখন ধরেন আমার মিশ্র ক্রিয়া মনে নেই, আমি জাস্ট ক্রিয়া লিখবো যদি মনে না থাকে। বই পড়া ভালো অভ্যাস, বই পড়া দেখেন 3 কালের কোনো একটা কালের সাথে যুক্ত হয় নাই, এটা একটা নাউন। পারবেন এভাবে লিখতে? পারিবেন? আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় লেখাপড়া ইয়ে করতেছি না, অন্য কিছু আমরা চিন্তা করতেছি, ভালো। আচ্ছা এবার আসেন উপসর্গ বা সমাস। উপসর্গ স্যার মিশ্র ক্রিয়া বলতে কি বুঝায়, এগুলো সংজ্ঞা এখন পড়ানো পসিবল না, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি স্লাইডের মধ্যে, একটু দেখে নেন। হ্যাঁ, আপাতত সাজেশনটা দেখেন, পড়ে নিন আপনারা। উপসর্গ বা সমাস বলে রাখি, যদি আমার সমাস যদি মনে না থাকে, সমাসের মধ্যে 3টা পার্টে দিতে হয় আমাকে, প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম। সমাস যদি আমার মনে না থাকে আমি উপসর্গ দিব। বেটার হয় সমাস দিলে, বেটার হয় সমাস দিলে, কারণ নির্ণয়মূলক কোশ্চেন তো একবারে সব কমন। কিন্তু যদি মনে করেন আমার মনে নেই, এখন আমি কি করব, তাহলে আমি কি করতে হবে বলেন তো, আমাকে হচ্ছে উপসর্গটা দিতে হবে। এখন উপসর্গ দেওয়ার ক্ষেত্রে আমাদের বাস এই কোশ্চেনগুলো লাগবে। দেখেন এই যে এই দেখেন একটা জিনিস লিখলাম যে সাধারণত 5 বছরের কোশ্চেন পড়লে কমন পড়ে। তারপরে দেখেন বলতেছি উপসর্গের অর্থবাচকতা নিয়ে অর্থদ্যোতকতা আছে, জাতীয় কোশ্চেন একবারে 100% কমন, মানে সব বোর্ডের জন্য না, যে বোর্ডে আসবে ওই বোর্ডের জন্যই কমন, সব বোর্ডের জন্য না, ঠিক আছে? এরপর দেখেন 6টি উপসর্গ থেকে শব্দ গঠন করো, কিচ্ছু না এটা আপনাকে। দেখেন পরি একটা শব্দ, এটা দিয়ে কিছু শব্দ গঠন করবেন। প্রহার, এটা আসার সম্ভাবনা তুলনামূলক কম, তুলনামূলক কম। এরপর দেখেন উপসর্গ কাকে বলে, এটা আসতে পারে। উপসর্গ কাকে বলে বা এটার কাজ কি, এটা আসতে পারে আপনাদের সিলেবাস অনুসারে। তাহলে এই 3টা কোশ্চেন পড়তে পারবেন না উপসর্গ নিয়ে? কি এই 3টা কোশ্চেন পড়তে পারবেন না উপসর্গ নিয়ে? এই 3টা কোশ্চেন থেকে কমন। আর মাঝখানে যে এটা তো জাতীয় কোশ্চেন। এটা উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, একেবারে সহজ। এখন সমাস যদি আমরা বলি, সমাস স্যার সমাসের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে? সমাসবদ্ধ শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম। যারা আমার বাংলা ক্লাস নিয়মিত করছেন তাদের ইনশাল্লাহ সমাসে কোনো ঝামেলা থাকার কথা না। আচ্ছা এখানে যে লিস্টগুলো দেওয়া আছে, এখানে যে স্লাইডগুলো দেওয়া আছে, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। এখন দেখেন একটা বিষয় স্যার, আমি মনে করেন আমার রূপক কর্মধারা আমার এটা মনে নেই, তাহলে আমি কি করব, জাস্ট কর্মধারাটা লিখব। কোনো একটা শব্দ দিলাম, ধরেন এটা উপমান কর্মধারয়, এটা উপমিত কর্মধারয়, সামথিং ইত্যাদি ইত্যাদি। এখন আমার মনে নেই এটা কি উপমান নাকি উপমিত নাকি রূপক না মধ্যপদলোপী, সেখানে আমি শুধু কর্মধারয় দিব। বুঝা গেছে বিষয়টা? সেম, এটা কি দ্বিতীয় তৎপুরুষ না তৃতীয় তৎপুরুষ, ঝামেলা লাগতেছে, সেখানে আমি শুধু তৎপুরুষ দিব। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন বিষয়টা? তো এখানে যে লিস্ট আছে, এখানে যে স্লাইডে আছে, এগুলা পড়লেই ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পড়বে, এগুলা পড়লেই ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পড়বে। তারপর আপনাদেরকে একটা বিতর্ক দেখাই দিই, এই শব্দটা নিয়ে অনেকে বিতর্ক করবে। সেতার, এইটা বলবে হচ্ছে দ্বিগু সমাস, না এটা আসলে বহুব্রীহি সমাস। সেতার বলতে বাদ্যযন্ত্রকে বোঝায়। যেহেতু বিতর্ক হবে আগেই জানাই দিলাম, একটু কাইটা কুইটা বইলা দিবে যে ফারুক স্যার ভুল পড়াইতেছে, মারাত্মক ভুল পড়াইতেছে। কেউ যদি কোনো লজিক দিতে চান আমার কাছে আইসেন। সেতার বলতে 3টা তারকে একত্র করলেই হয় না, সেতার মানে হচ্ছে বাদ্যযন্ত্র, এটা 3 তারের সমাহার হবে না, এটা 3 তার জার। ওকে, এখানে এখানে অনেকগুলো না, স্লাইডে দেখা যাচ্ছে অনেক, এখানে অনেকগুলো না। আপনি 1 পৃষ্ঠা ধরলে 1 পৃষ্ঠার মধ্যে এটা শেষ, 1 পৃষ্ঠায়, ঠিক আছে, শেষ। একেবারে সহজ। এবার দেখেন বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের কি কি কোশ্চেন থাকবে দেখেন বাক্যতত্ত্বের মধ্যে, ঠিক আছে? একটি সার্থক বাক্যের গুণাবলী লেখো, শেষ। ওই যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, মনে আছে? গঠনগতভাবে বাক্য কয় প্রকার, আর বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ। বিগত 5 বছরের সবগুলা বোর্ড কোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে, ঠিক আছে? এই দেখেন একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক, জাতীয় কোশ্চেন, ইজিলি পারবেন। এরপর দেখেন বাক্য কাকে বলে, সরল জটিল যৌগিক বাক্য, ইজিলি কোশ্চেন। এরপর দেখেন অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ, এটা তুলনামূলক কম আসে, এটা অনেক কম আসে। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ এটা অনেক কম আসে, ঠিক আছে, শেষ। এবার বেসিক কনসেপ্ট বাক্যের ক্ষেত্রে জাস্ট 3টা জিনিস মনে রাখবেন স্যার। দেখেন
কয়েকটা জিনিস। অসমাপিকা ক্রিয়া কাকে বলে বলেন তো? নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় না সেটাই অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় না সেটাই কি অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয়, এটাই সমাপিকা ক্রিয়া। তা কমপ্লিট হলে সমাপিকা ক্রিয়া, ইনকমপ্লিট থাকলে অসমাপিকা ক্রিয়া, এটা আমরা সবাই জানি। এখন সরল জটিল যৌগিক বাক্য চিনবেন কিভাবে? জাস্ট দেখেন 3টা শব্দের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকলে সরল বাক্য, একটা ফাইনাইট ভার্ব থাকলে সরল বাক্য। যেমন দেখেন, দেখে শুনে পথ চলো, ফাইনাইট ভার্ব কয়টা? একটা। একাধিক ফাইনাইট ভার্ব থাকলে যৌগিক বাক্য, একাধিক ফাইনাইট ভার্ব থাকলে যৌগিক বাক্য। যেমন দেখেন, দেখো শোনো ও পথ চলো, 3টা ফাইনাইট ভার্ব। দেখছেন? জটিল বাক্য কাকে বলে? পরস্পর নির্ভরশীল। নির্ভরশীল মানে বুঝছেন তো, একটা বাক্য বললে না আরেকটা বাক্য বোঝা যাইতেছে না। এই যে একটা আরেকটার উপর যদি ডিপেন্ডেবল থাকে সেটাই জটিল বাক্য। একটা আরেকটার উপর ডিপেন্ডেবল থাকলে, যেমন দেখেন, যদি তুমি দেখে শুনে পথ চলতে পারো, আমি যদি আর কিছু না বলি তাহলে মনের অর্থটা স্পষ্ট হয় না। যদি তুমি দেখে শুনে পথ চলতে পারো তাহলে ভবিষ্যতে কোথাও প্রতারিত হবে না। তাহলে এই 3টা কথা মনে রাখতে পারবেন। একটা ফাইনাইট ভার্ব মানে একটা ফাইনাইট ভার্ব সরল, একাধিক ফাইনাইট ভার্ব যৌগিক, আর পরস্পর ডিপেন্ডেবল, এটা কি হবে? জটিল বা মিশ্র বাক্য। সহজে মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য। ওকে, এবার বাস এখানে বাক্য রূপান্তর যেগুলো আছে এগুলা থেকেই কমন পড়বে ইনশাল্লাহ। এখানে বাক্য রূপান্তর যা আছে এখান থেকেই কমন পড়বে। অস্তিবাচক, নেতিবাচক মানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সামথিং ইত্যাদি ইত্যাদি। পারবেন এগুলা পড়তে? অবস্থা এখন এমন হয়ে গেছে যে ভাই স্যার আপনারা এক্সামগুলো দিয়ে দিলে আরো ভালো হয় আর কি। আপনারা যেহেতু কষ্ট করে পড়াইতেছেন, আপনারাই এক্সাম দেন, আমরা এত নিতে পারবো না। আচ্ছা, আছে অনেকে আছে রাজশাহী বোর্ড নিয়ে আছে। ভাই রে ভাই, তোমরা কেউই ছাড় পাবা না, এটা মনে রেখো। এইটাই রিয়েলিটি। কারণ 6 বোর্ডের সবগুলো বোর্ডে তো আলাদা হয়। কোনো একটা বোর্ডে ফিজিক্সে ধরাই দিবে, রাজশাহী বোর্ড মনে করেন যে বাংলায় ফার্স্ট পেপারে ধরাই দিচ্ছে, ঠিক আছে, গ্রুপ সাবজেক্টে ভালো আছে, তাহলে সায়েন্সের জন্য ভালো। কোনো বোর্ডে কেমিস্ট্রিতে ধরাই দিবে, কোনো বোর্ডে ম্যাথে ধরাই দিবে, কোনো বোর্ডে ইংলিশ সেকেন্ড পেপারে ধরাই দিবে। ধরা সবাই খাবেন, যেহেতু সবাই একরকমভাবে পড়ালেখা করে নাই। ওই সিস্টেমটা হচ্ছে এক এক বোর্ডে এক একটা কঠিন করে দেয়। তারপরে আজকে যারা রাজশাহীর কথা বলতেছে, পরশু দিন তারা এসে ঢাকা বোর্ডের কথা বলতে পারে, তারপরের দিন ময়মনসিংহ বোর্ড বলতে পারে, ঠিক আছে। ধরা সবাই খাবেন, নিশ্চিত থাকেন। বাংলাতে বাস দিছে। নির্দেশক বাক্য মানে বিবৃতিমূলক বাক্য স্যার, বিবৃতিমূলক বাক্য। এবার আসেন অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে বুঝেন ভুল বাক্য। ভুল বাক্য আমরা শুদ্ধ করব। এখানে যেগুলো আছে এগুলা থেকে কমন ভুল বাক্য, এগুলা শুদ্ধ করব। আর এখানে মনে রাখবেন স্যার, অপপ্রয়োগ লেখার ক্ষেত্রে আমরা কি করব? প্রত্যেক বাক্য লেখা জরুরি না, শুদ্ধ বাক্য লিখতে হবে, ঠিক আছে। আর শুদ্ধ বাক্য লেখার ক্ষেত্রে পূর্ণ বাক্যটা লিখবেন, পূর্ণ বাক্য, ঠিক আছে। শুধুমাত্র ভুল অংশটা লিখলে হবে না, আপনাকে প্রশ্নটা লিখতে হবে এমন না, ঠিক আছে। আপনাকে কি করতে হবে? পূর্ণ বাক্য লিখতে হবে। এই যেমন দেখেন স্যার, আমি এই ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করছি। দেখেন, চাক্ষুষ মানেও সরাসরি দেখা, প্রত্যক্ষ মানেও সরাসরি দেখা, তাহলে এটা ভুল। তাহলে কি হতে পারে? আমি এই ঘটনার চাক্ষুষ দেখেছি অথবা প্রত্যক্ষ করছি। সেম দেখেন, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। স মানে নিজের। এখন দেখেন, কিছু কিছু জিনিস আছে এটা নিজের বলে দাবি করতে হয় না। কিছু কিছু, যেমন এক লোকে হচ্ছে নাসির উদ্দিনের গল্প এই টাইপের। তোর বন্ধুরা বলতেছে তুই আমার সাথে আয়, কয় আমার জামা কাপড় নাই, আমি যেতে পারবো না। পরে ওর একটা জামা দিচ্ছে, জামা দিয়ে পড়েছে, বন্ধুর ভাষায় গেছে, যা বলতেছে এই যে এটা হচ্ছে আমার বন্ধু, আর এই যে গায়ের জামাটা এটা কিন্তু আমার। এই কথা শুনে বন্ধু বের হয়ে গেছে। কিন্তু বের হয়ে গেলি কেন? কয় এই তুই গায়ের জামার কথা বলছ কেন? তো এটা আমার জামা, আমি বলবো না? না, এটা যেহেতু আমি পড়ছি তাহলে এটা আমার জামা। আচ্ছা, ভালো কথা। আরেক বাসায় গেছে, এই যে এই হচ্ছে আমার বন্ধু, আর এই যে গায়ের জামাটা এটা কিন্তু ওর। এবারও বের হয়ে গেছে, আরে কেন তুই গায়ের জামার কথা বললি কেন? গায়ের জামা নিয়ে কোনো মন্তব্যই করবি না। আচ্ছা ঠিক আছে। এবার আরেক জায়গায় গেছে যে এই হচ্ছে আমার বন্ধু, আর এই যে গায়ের জামাটা এটা নিয়ে কোনো মন্তব্য নাই। তো এখানে দেখেন, আমি যদি বলি সস্ত্রীক ঢাকায় থাকেন, মানে তিনি নিজের বউ সহ ঢাকায় থাকেন, তাহলে এখানে নেগেটিভ কথা কি আসে? আল্লাহ, তাহলে কি অন্যের বউ নিয়েও থাকতে পারে? কিছু জিনিস আছে নিজের বলে দাবি করতে হয় না। আমি নিজের চোখে দেখছি, তুই কি অন্যের চোখে দেখবি নাকি? এটাই ভুল, বুঝতে পারছেন? তাহলে শুধুমাত্র তুমি গেলেই হবে, এখানে একটা ভুল। শুধু আর মাত্র দুইটাকে একসাথে হয় না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? শুধু তুমি গেলেই হবে অথবা কেবল তুমি গেলেই হবে। পারবেন না এগুলো মুখস্থ করতে? ঠিক আছে। এরপর দেখেন, সকল ছাত্রগণ। সকলও বহুবচন, ছাত্রগণও বহুবচন, ভুল। তাহলে কি হবে? ছাত্ররা অথবা সকল ছাত্র, ঠিক আছে।
তার চোখের দৃষ্টিশক্তি কম, চোখ আর দৃষ্টিশক্তি সেমই, তাহলে এখানে আবার কি আছে? এগুলা জাস্ট একটু পড়ে দিবেন, ঠিক আছে? এগুলা একবার ফুল কমন থাকবে ইনশাল্লাহ, একটু পড়তে হবে, না পড়লে হবে না। এই যে অনুচ্ছেদ শুদ্ধিকরণ, একটা ভুল অনুচ্ছেদ দেওয়া থাকবে, আমরা এটাকে শুদ্ধ করে লিখবো বানানের ক্ষেত্রে। যেমন দেখেন বৃষ্টি চলাকালীন সময়, দেখেন চলাকালীন এবং সময়, এটা একটা ভুল। সে খুবই সুবুদ্ধিমান, সুবুদ্ধিমান হয় না, বুদ্ধিমানই হয়। তার আপাদমস্তক পর্যন্ত, আপাদমস্তক আবার পর্যন্ত একটা ভুল। তার পোশাক পাল্টানো আবশ্যকীয় নয়, এটা হবে আবশ্যক। প্রথমে সে আকণ্ঠ ভোজন করিল, তা দেখিয়া এতক্ষণ হচ্ছে এটা সাধুরীতি, চলিত রীতি ছিল, আবার এখানে এসে সাধুরীতির হয়ে গেছে, এটা ভুল। তবে রাতুল নিঃসন্দিহান হবে না, নিশ্চিত হবে। দেখছেন এখানে ভুলগুলো দেওয়া আছে, আপনারা অনুচ্ছেদ থেকে 5টা ভুল ধরাই দিলে হবে। তবে আমি রেফার করব আপনারা এই জিনিসটা দিয়েন, অশুদ্ধ বাক্যটাকে শুদ্ধ করে দিয়েন, বাস এটাই। ওকে, শেষ, গ্রামার শেষ। এবার আসেন পরিভাষা। স্যার পরিভাষা, হ্যাঁ, ভুল 6-7টা থাকে, আপনারা 5টা দিয়েন। ভুল 6-7টা থাকে, আপনারা 5টা দিলেই হবে। পরিভাষা স্যার, পরিভাষা মনে রাখেন, যত বেশি পরিভাষা পড়বেন তত কমন পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? ছাত্রগণ দিলেও দেওয়া যাবে। যত বেশি পরিভাষা পড়বেন, আমি আপনাদেরকে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখ করে দিচ্ছি। এগুলা থেকে কমন পাওয়ার সম্ভাবনা 90% বা 100% বলতে পারি। তারপরও আপনারা যত বেশি বোর্ড পড়বেন, বিশেষ করে বিগত 6-7 বছরের বোর্ড সবগুলা শেষ করবেন, আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? এগুলাই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তারপরও আপনারা রিস্ক নিয়েন না, যত বেশি পরিভাষা পড়বেন তত ভালো, ঠিক আছে? পারবেন না, মুখস্থ করতে পারবেন না? ক্লাসে স্লাইড পাবেন ভাইয়া, আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে ক্লাস শেষে, ওইটা ফিল আপ করলে ক্লাসে স্লাইড পেয়ে যাবেন। রচনা পর্যন্ত এখন আসেনি। অনুবাদ এটা অ্যাভয়েড করতে পারলে ভালো, আমার মতে অনুবাদ অ্যাভয়েড করতে পারলে ভালো, ঠিক আছে? কারণ এখানে আক্ষরিক অনুবাদ আছে, ভাব অনুবাদ আছে, দরকারই নেই আমার, ঠিক আছে? আমি অনুবাদ দিবই না, আমি কি দিব? পরিভাষা দিব, এটাই বেটার। এবার আসে লিখিত বিষয়ে বলি। আচ্ছা, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কি দেখি? কোয়েশ্চেন যখন করতে থাকে পিডিএফ, আরে এক লগে কতগুলো কমেন্ট করে, আল্লাহরই বুঝাই দিতেছে। এরা ঝগড়া যখন করে তখন কারো কথাই বলতে দেয় না। বাংলা প্রথম পত্র ভুলে যান, প্রয়োজনে কেরোসিন দিয়ে হচ্ছে প্রথম পত্র বইটা জ্বালায় দেন, পাস্ট ইজ পাস্ট, না ছক করা মাস্ট না। আসেন লিখিত বিষয়ের সাজেশন, এগুলো থেকে কমন স্যার। এই দেখেন রচনা, 5টা রচনা থাকবে, যে কোনো একটা রচনা দিবে। 5টা রচনা থাকবে, যে কোনো একটা রচনা দিব। তাও কি দেখেন সাজেশন বলতেছি, ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়বে। বিজ্ঞান, ভাই বিজ্ঞান বিষয় অনেক কিছু থাকতে পারে, এগ্রিকালচারে বিজ্ঞান থাকতে পারে, আধুনিক তথ্য প্রযুক্তি থাকতে পারে, মহাকাশে বিজ্ঞান থাকতে পারে। তো কমন কিছু কথা আছে, এগুলো সব বিজ্ঞানের ক্ষেত্রেই সেম, ওগুলো একটু রেখেন। বিশেষ করে তথ্য প্রযুক্তি, বিজ্ঞান নিয়ে দিলে তথ্য প্রযুক্তিটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসেন পর্যটন শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে, পরিবেশ দূষণ, পোশাক শিল্প, নারী উন্নয়ন, সময়ের মূল্য, মাদকাসক্তি, যুব সমাজ ইত্যাদি ইত্যাদি। আপনারা বিতর্কিত কোনো রচনা না দিতে পারলে বেটার। ধরেন আপনাকে জুলাই অভ্যুত্থান নিয়ে লিখতে দিল, ঠিক আছে? এটা বিতর্কিত বলতেছি কেন, সব টিচার তো একরকম না, এক পলিটিক্যাল দলের সমর্থক না, ঠিক না? কি বলেন? এত বছরের সাধনা এক পলিটিক্যাল দল হবে, দরকার নাই। আমি এমন রচনা দিব যেগুলা সেফ খেলা যায়, ঠিক আছে? যেগুলা সেফ খেলা যায় আমি সেগুলাই লিখবো, আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে নাম্বার পাওয়া, আমার এখন দেশপ্রেম না দেখালেও চলবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, প্রথম পৃষ্ঠায় অনেকেই প্যারা দেন, প্যারা নাম, প্রথম পৃষ্ঠায় সব প্যারা দেন, প্রথম পৃষ্ঠায় সব প্যারা, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। সব প্যারা মানে কোটেশনগুলো, প্যারা না হচ্ছে এই যে কি বলে পয়েন্ট, প্রথম পৃষ্ঠায় যে পয়েন্টগুলো দেন এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এটার জন্য কোনো নাম্বার কম বেশ হবে না, দিতে পারলে ভালো, না দিতে পারলেও সমস্যা নেই। আপনারা ইচ্ছা করলে পয়েন্টের নামগুলো ব্লু কালি দিয়ে দিতে পারেন, নীল কালি দিয়ে দিতে পারেন, লাল কালি দিয়েন না, ঠিক আছে? অথবা কোনো যদি কি বলে এটাকে, কোনো কারো যদি বিখ্যাত কোনো উক্তি দেওয়ার কথা, যেমন অ্যারিস্টটলের কোনো উক্তি দিলেন অথবা সক্রেটিসের কোনো উক্তি দিলেন, ওইটাও ইচ্ছা করলে অন্য কালি দিতে পারেন, তবে এত জরুরি কিছু না। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে পেজ দেখে নাম্বার দেয়। রচনায় কোটেশন বেশি থাকাটা ভালো। কোটেশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে পয়েন্টের কথা বোঝাচ্ছি, ঠিক আছে? কোটেশনও দিতে পারেন।
18-20 পৃষ্ঠা রচনা লিখতে পারেন, 18 থেকে 20 পৃষ্ঠা, বা আমরা বলতে পারি 15 থেকে 20, 15 যেন কম না হয়। এখন আপনাদের আসলে অনেকেই অনেক রকম কথা বলে, তো আসলে এই বিষয়গুলো হচ্ছে কি জানেন, পেজ গুণে নাম্বার দেয়। এই বিষয়গুলো এত পড়ার সময় নেই, উল্টাপাল্টা কথা লিখেন না, পেজ ভরাইতে হবে। আজারা জিনিস। আর রচনা ভেদে কাঠামো ভিন্ন হবে, যেমন অনেক রচনা আছে স্যার যেগুলোর মধ্যে এই পয়েন্টগুলোর নাম দেওয়াটা জরুরি, যেমন বিজ্ঞানের কথা বলেন, পোশাক শিল্প বা পর্যটন শিল্প, এগুলোর ক্ষেত্রে। আবার অনেক রচনা আছে যেগুলোর ক্ষেত্রে পয়েন্টের নাম দেওয়া জরুরি না, যেমন কথার কথা কি দেওয়া যায়, যেমন এটাকে বলা হচ্ছে শীতের সকাল, নিজের পড়া বই, এই টাইপের কথাগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি বলবো হচ্ছে এখানে যে সাজেশনগুলো আছে এগুলোই ফলো করেন, আর কিছু লাগবে না। আচ্ছা, প্রতিবেদন আমি এটা স্কিপ করতে বলবো। প্রতিবেদন স্কিপ করতে পারলে বেটার, স্কিপ করতে পারলে। আর যদি স্কিপ না করেন তাহলে এই দেখেন দুই টাইপের প্রতিবেদন হয়, একটা হচ্ছে পত্রিকার জন্য এক ধরনের প্রতিবেদন, পত্রিকার জন্য, আরেকটা হচ্ছে কর্তৃপক্ষের নিকট একটা প্রতিবেদন হবে। এইটা যেভাবে লেখেন অনেক নিয়মে লেখা যায়, অনেক নিয়মে লেখা যায়, ঠিক আছে, এগুলা কোনো ভুল নাই। একটা প্রতিবেদন যে কোনো নিয়মে অনেকভাবেই লেখা যায়, ঠিক আছে, এগুলা কোনো ভুল নাই, কিন্তু আপনাদেরকে অনেক জ্বালাবে প্রতিবেদনটা, হ্যাঁ এটা এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। এই জন্য আমি বলি দিনলিপি লেখেন, ঝামেলা কম। দেখেন স্যার, প্রতিবেদন লেখার নির্দিষ্ট কাঠামো আছে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেটা মানে কর্তৃপক্ষের নিকট আমরা যেটা পাঠাই, এটার কাঠামোটা একটু ভিন্ন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার দেখেন কি কি থাকতে পারে, খাদ্যে ভেজাল, যানজট সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কলেজ পাঠাগার সংক্রান্ত প্রতিবেদন ইত্যাদি ইত্যাদি। যদি জাতীয় কোনো ইস্যু হয়, কি বললাম, যদি কোনো জাতীয় ইস্যু হয় তাহলে সেটা হচ্ছে কি পত্রিকায় প্রকাশ করতে হবে। জাতীয় কোনো ইস্যু, ধরেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে পুরো দেশব্যাপী, বাংলাদেশ খেলায় জিতে গেছে, জুলাই অভ্যুত্থান, বা কোনো একটা সাফল্য দেশের, এগুলা জাতীয় ইস্যু, এগুলা পত্রিকার জন্য লিখবেন, বুঝতে পারছেন। আর যদি কোনো নির্দিষ্ট ঘটনা যদি থাকে, ধরেন কলেজ পাঠাগার বা কলেজের বিতর্ক অনুষ্ঠান বা একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রিলেটেড তদন্ত প্রতিবেদন, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তবে পরীক্ষার হলের মধ্যে আমার পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদনটাই বেশি আসে। এই দেখেন স্যার কিভাবে লিখবেন, জাস্ট কিছু না, দেখেন প্রথমে একটা বক্স করে নেবেন, আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি, ডেমো। এরপর কি আছে, এখানে দেখেন শিরোনাম, বক্স করার পরে শিরোনাম, ঠিক আছে। এরপর দেখেন সূত্র, দেখছেন এটাকে বলা হচ্ছে সূত্র, ঠিক আছে। এরপর হচ্ছে নিজের মন যা চায় তা লিখতেছেন, আর কিচ্ছু লাগবে না। এই বুঝা গেছে বিষয়টা। আপনি চাইলে বক্সটা একেবারে লাস্টেও দিতে পারেন, আপনি চাইলে বক্সটা একেবারে শুরুতে দিতে পারেন, আপনি চাইলে এটাকে অনেকভাবেই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিবেদনে এগুলোর জন্য নাম্বার কাটবে না, এটা জাস্ট একটা ডেমো দিছি, বুঝতে পারছেন। পত্রিকায় প্রকাশের জন্য রিপোর্টটা ফার্স্টে হচ্ছে নাম, ঠিকানা, শিরোনাম, সূত্র, মূল বক্তব্য, শেষ, একেবারে সহজ। আচ্ছা, ক্লাস কি কেউ দেখতেছেন নাকি? আমার তো মনে হয় না দেখতেছেন, না মনে হয়। খাম দিতে হবে কি না, না এই প্রতিবেদনগুলোর ক্ষেত্রে খাম জরুরি না, এই প্রতিবেদন ক্ষেত্রে। আর এই দেখেন এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যে কোনো একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে আমাকে কি করতে হয়, একটা আবেদন করতে হয়। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে একটা আবেদন করতে হয়, ঠিক আছে। এইটা 2 পৃষ্ঠা মানে বাম ডান এভাবে লেখেন আর কি, বাম ডান এভাবে লেখেন, ঠিক আছে, বাম থেকে ডান 2 পৃষ্ঠায় লিখতে হবে এমন না, এটা 2 পৃষ্ঠা শেষ করতে পারেন না, আরো বেশি করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এই দেখেন প্রথমে কি দেখেন, তোমার কলেজের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান বরাবর অধ্যক্ষ বরাবর একটা প্রতিবেদন, দেখছেন একটা অ্যাপ্লিকেশন ফার্স্টে করলাম, অ্যাপ্লিকেশনের মধ্যে একটা সূত্র আছে, একটা দেখছেন এটা একটা সূত্র, এই জিনিসটা লাগবে, মানে প্রিন্সিপাল যে আদেশ দিছে সে রেফারেন্সটা আমি উল্লেখ করতেছি। জাস্ট দেখেন শিরোনাম, শিরোনাম, এরপর দেখেন জাস্ট পয়েন্ট করে আমি সবকিছু তুলে ধরলাম, শেষ। এখানে আর কোনো বক্স নাই, এখানে আর কোনো বক্স হবে না। এখানে আমরা কি বলছি দেখেন, কলেজ ব্যতীত অন্যান্য কোনো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ধরেন এটা দূরে যাচ্ছে, কোনো মন্ত্রণালয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের খাম আঁকতে হবে। আরও মজার বিষয়, আরও সহজ করে বলি, খাম আঁকা না আঁকা নিয়ে কোনো নাম্বার কাটাছিড়া হয় না, বুঝতে পারছেন বিষয়টা। খাম আঁকা না আঁকা নিয়ে এগুলোর জন্য কোনো নাম্বার কাটাকুটা কিছুই হয় না। তাহলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা দিতে পারছেন, এই দেখেন এখানে লিখে দিছি, এটা 2 পৃষ্ঠায় দিতে পারলে ভালো, বিশেষ প্রয়োজনে আরও বাড়তে পারে, এটা নিয়ে কোনো প্যারার কিছু নেই। একটু বুঝা গেছে?
একটু বুঝতে পারছেন যে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখবো কিভাবে? ফার্স্টে আবেদন, সূত্র, শিরোনাম, মূল বক্তব্য, শেষ। প্রতিবেদন বেটার হয় হচ্ছে আমাদের স্কিপ করতে প্রতিবেদন, ঠিক আছে। এবার আসেন আমরা দিনলিপি লিখবো। সারেশন, সারেশনটা একটু দেখেন, এটা কমন পড়তেও পারে নাও পড়তে পারে, মানে সম্ভাবনা আমি ধরতে পারি 70% সম্ভাবনা, ঠিক আছে। তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট লেখো, বৃক্ষরোপণ অভিযান নিয়ে একটা, এলাকার গ্রন্থাগারের দুরবস্থা, দেখেন এলাকার গ্রন্থাগার, ঠিক আছে, পত্রিকা প্রকাশন একটা রিপোর্ট লেখো, যানজট, খাদ্যদ্রব্য ভেজাল, যুব সমাজের অবক্ষয়, সামথিং গোড়ার ডিম, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, প্রতিবেদন লেখার দিনলিপি, প্রতিবেদনের বদলে আমি বলবো হচ্ছে দিনলিপি দেওয়াটা বেটার, এটা ঠিক আছে, এইটা দিতে পারলে বেটার, কোনো ঝামেলা নাই। দিনলিপি লেখার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। কয় পৃষ্ঠা লিখবো আমরা? 2 থেকে 2.5। আমি যদি 2 পৃষ্ঠাও শেষ করি তাও কোনো সমস্যা নেই, 2 থেকে 2.5 পৃষ্ঠা আমরা শেষ করব। যেমন দেখেন দিনলিপি শুরু করছি কিভাবে, এই যে লিখেও দিছে আল্লাহরই, প্রতিবেদন লেখাচ্ছে, দিনলিপিটা মোটামুটি সহজ, একবারই সহজ। দেখেন নির্দিষ্ট স্থান ভ্রমণ, কলেজের প্রথম দিন, এগুলাই আসে। 2 থেকে 2.5 পৃষ্ঠায় আমরা দিনলিপি শেষ করবো। দেখেন এই যে একজন শিক্ষাবিদের দিনলিপি, এটাই শিরোনাম, বাস তারিখ, শুরু হয়ে গেছে কথা, বুঝে গেছে বিষয়টা। দিনলিপিটা সহজ। ওকে, তারপরে দেখেন বনভোজনের অভিজ্ঞতার আলোকে একটা দিনলিপি, তারিখ, মূল বক্তব্য, শুরু। পারবেন না এগুলো লিখতে? এটা সহজ মনে হয় না? প্রতিবেদন দেওয়াচ্ছে, অনেকেই বলে এটা যে হ্যাঁ দিনলিপিতে লিখলে নাম্বার কম দেয়, না এটা কে বলছে ভাই? দিনলিপিতে কেন নাম্বার কম দিবে? বোর্ড বলে দিচ্ছে 10 নম্বর, টিচার কি এটারে 5 নম্বর বানায় দিবে বলেন? বরঞ্চ এগুলা দেখতে টিচারের জন্য সহজ, এগুলা দেখাটা, ঠিক আছে। বোর্ড যেটা বলছে ওইটাই, আবার বোর্ডের খাতা কিন্তু আবার রিভিউ হয়, আর এখন তো বুঝেন রিভিউ আরো ভয়ঙ্কর। পারবেন? তাহলে আমরা কোনটা দিব? প্রতিবেদন দিব না দিনলিপি দিব? আমার মতে হচ্ছে দিনলিপি দেওয়াটা বেটার, আমার মতে। এবার আপনাদের যেটা ইচ্ছা, আপনারা যদি আরো কঠিনটা সহজভাবে লিখতে পারেন তারা আরো ভালো। সংলাপ, এইটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, সংলাপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা দিব। সংলাপ জাস্ট ইংরেজিতে যে আপনারা ডায়লগ লিখছেন না, এই ডায়লগটাই আপনারা লিখবেন, আর কিছুই না, শেষ। কিভাবে লিখবেন? 12 থেকে 14 জোড়ার মধ্যে আপনারা সংলাপটা শেষ করবেন। জোড়া মানে বুঝছেন তো, ওই যে 1 এভাবে। আচ্ছা গেল, সাম্প্রতিক বিষয়াবলী থেকে সংলাপ থাকতে পারে, সাম্প্রতিক বিষয়াবলী। ফর এক্সাম্পল দেখেন কলেজের রেজাল্ট, জলবায়ু পরিবর্তন, জুলাই অভ্যুত্থান, যুব সমাজের ভূমিকা, পরীক্ষার প্রস্তুতি, মানে সাম্প্রতিক বিষয়াবলী থেকে থাকতে পারে। আর যদি থাকে তাহলে হচ্ছে যে কলেজের রেজাল্ট বা পরীক্ষার প্রস্তুতি, এগুলা থেকে। ছোট গল্পের তুলনায় সংলাপ দেওয়াটা বেটার। 2 থেকে 2.5 পেজে সংলাপ শেষ করতে পারলে শেষ, ঠিক আছে। 2 থেকে 2.5 পেজে শেষ। দিনলিপিতে শিরোনাম এইটাই, ওই যে একজন উদ্যোক্তার দিনলিপি, একজন স্টুডেন্টের দিনলিপি, এগুলাই তো শিরোনাম, আর তো কিছু না, শেষ। এই দেখেন তো একটা দেখেন আপনারা কি করবেন জানেন? প্রত্যেকটা জোড়া দেওয়ার পরে একটু গ্যাপ রাখবেন, সামান্য, খাতার তুলনায় জোড়ার পরে একটু একটু করে গ্যাপ রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। আর চেষ্টা করবেন হচ্ছে, ধরেন এই যে নামগুলো আছে না, এগুলো যদি আমরা অন্য কালি দিয়ে দিই তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। নামগুলো যদি আমরা অন্য কালি দিয়ে দিই তাহলে কিন্তু বেশ আরো সুন্দর লাগবে, বুঝতে পারছেন? প্রত্যেকটা জোড়ার পর একটু একটু করে গ্যাপ দিবেন। ওকে, পারবেন বিষয়টা? পারিবেন? এরকম 12 থেকে 14 জোড়া, 12 থেকে একবারে এক্স্যাক্টলি 12 থেকে 14 হইতে হবে এমন না, আপনি 10-11ও করতে পারেন, আবার 15-16ও করতে পারেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আমার যেন লেখাটা সুন্দর হয়, এবং নামগুলো যদি আমরা হচ্ছে অন্য কালার করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, এইটাই। আর এখানে আর বিস্তারিত অনেক কিছু খুদে গল্প আমি বলবো স্কিপ করেন, এটা নিয়ে আর আমি কিছুই বলার কিছু নেই। খুদে গল্প, ঠিক আছে, কারণ খুদে গল্প লিখতে গেলে কিছু নিয়ম আছে খুদে গল্প লেখার ক্ষেত্রে। আমরা যেহেতু কেউ সাহিত্য চর্চা করি না, আমাদের এত দরকার নেই। তাহলে আমরা সংলাপের, খুদে গল্প আর সংলাপের মধ্যে কোনটা দেওয়ার চেষ্টা করব? সংলাপটা দেওয়ার চেষ্টা করব। ওকে, রিটেনের পার্ট তো বলে দিলাম না, এইগুলা কি দেখেন না আপনারা? কমেন্ট করতে করতে শেষ। এই যে দেখেন এখানে বলে দিচ্ছি না 2 থেকে 2.5 পেজে লিখতে হবে। দিনলিপি কি বক্সের ভিতর লিখতে হবে? না, কোনো বক্সের ভিতরে লেখা নেই। দিনলিপি কেন বক্সের হবে? আচ্ছা, এবার আসেন আবেদনপত্র। স্যার আবেদনপত্র অবশ্যই 2 পৃষ্ঠায় শেষ করবেন। আবেদনপত্র অবশ্যই 2 পৃষ্ঠা, ঠিক আছে। আপনি চাইলে বিশেষ করে চাকরির আবেদন যেগুলা, এগুলা 2 পৃষ্ঠায় শেষ করতে হবে। আর যদি আপনি চাকরির আবেদন না, কোনো কিছু দরখাস্ত মঞ্জুর করা বা কোনো সাহায্য নেওয়া, ওইটা আপনি 1 পৃষ্ঠা লিখতে পারেন। যদি চাকরির আবেদনের কথা বলি তাহলে সেটা কি আমাকে 2 পৃষ্ঠায় শেষ করতে হবে। চাকরির আবেদন মনে থাকবে,
চাকরির আবেদন 2 পৃষ্ঠে আমার শেষ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন এই যে দেখছেন, এটা কিন্তু আমার এখানে 3টা স্লাইড দেখাচ্ছে, এটা কিন্তু 3 সাইড হবে না, এটা কিন্তু 2 পৃষ্ঠায় শেষ করতে হবে। একটা চাকরির আবেদনের ক্ষেত্রে দেখেন কি কি আছে। দেখেন ফার্স্টে হচ্ছে একটা আবেদন ফার্স্টে, আচ্ছা ভালো কথা, ফার্স্টে আবেদন। 2 নম্বর দেখেন হচ্ছে আমার সিভি আছে না, আমাদের সিভিটা লাগবে। এই সিভির মধ্যে আমার শিক্ষাগত যোগ্যতাটা লাগবে। যদি চাকরির আবেদনের কথা বলি, শিক্ষাগত যোগ্যতা, এটা চাকরি আবেদনের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি আমরা এমনি আবেদন করি, আর এখানে অবশ্যই খাম লাগবে, চাকরি আবেদনের ক্ষেত্রে অবশ্যই খাম লাগবে, এই 4টা জিনিস। আর যদি আমরা এমনি কোনো আবেদন করি, দেখেন জরিমানা মওকুফের জন্য আবেদন, ধরেন এই টাইপের, এগুলো আমি চাইলে 1 পৃষ্ঠায় শেষ করতে পারি, এগুলো কোনো ঝামেলা নাই, ঠিক আছে। মানে যেগুলো আমার ফর্মাল লেটার, অফিসিয়াল লেটার, সেগুলো আমি 2 পৃষ্ঠে আমরা শেষ করব। আর যেগুলো অ্যাজ ইউজুয়াল যদি আমরা দিই, তাহলে এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, বাস 10-এ 10 পেয়ে যাবেন, কোনো চিন্তার কোনো কিছু নেই। আচ্ছা, আবেদন 2 পেজে কবে থেকে? আবেদন বলছে চাকরির ইমেল যেটা, সেটা 2 পেজ। কানে একটু কম দেখেন, চোখে একটু বেশি শোনেন মনে হইতেছে। আচ্ছা, এবার দেখেন ইমেল অবশ্যই আমাকে 1 পৃষ্ঠায় শেষ করতে হবে। একটা ইমেল যদি আমরা লিখি, এটা এখানে দেখেন কি বলতেছি, ইমেল একটা নির্দিষ্ট একটা কাঠামো আছে, কাঠামোটা হচ্ছে বক্স। ইমেল একটা বক্সের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। প্রাতিষ্ঠানিক ইমেল, একটু আগে আমরা বলছিলাম না যে আবেদনপত্র বলছেন ফর্মাল লেটারের মতো, প্রাতিষ্ঠানিক ইমেল যেটা, এইটা একভাবে লেখে, আর ব্যক্তিগত ইমেল আরেক রকম লেখে। ব্যক্তিগত ইমেল অনেকটা চিঠির ফরম্যাটে লেখে, চিঠির ফরম্যাটে, আর প্রাতিষ্ঠানিক ইমেল অনেকটা আবেদনপত্রের মতো লেখা, আবেদনপত্র, ঠিক আছে। আচ্ছা, চাকরির জন্য আবেদন, বই সম্পর্কে জানানো, এই বিষয়গুলো ইমেল থাকে। ইমেল সাধারণত 1 পৃষ্ঠাতে শেষ করতে হয়। ইমেল আপনি 2 পেজে যাবেন না, ইমেল 1 পেজে আমাকে শেষ করতে হবে ইমেল। আর ইমেলের তুলনায় আবেদনপত্র সহজ, যেটা আমরা 2 পৃষ্ঠায় শেষ করতে পারি, চাকরির আবেদন। আর ব্যক্তিগত আবেদন তো সেটা ভিন্ন কথা। দেখেন এটা হচ্ছে একটা চাকরির আবেদন। চাকরির আবেদনের ক্ষেত্রে এই 4টা জিনিস মাস্ট লাগবে। আপনারা অনেকে সিসি বিসিসি নিয়ে অনেকে ঝামেলা করতেছেন। একই মেইল যদি আমি অনেককে পাঠাই, তখন সিসি বিসিসির কোশ্চেন আসে। সাধারণত একই মেইল অনেককে পাঠানো হয় না, এই জন্য আপনারা এই ফর্ম করে এটা খালি রাখবেন, এখানে আর করার কিছু নেই। সিসি বিসিসি নিয়ে শুধুই চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। দেখেন তারিখ, অ্যাপ্লিকেশন, দেখছেন এটা হচ্ছে আবেদন গেল, এখনো কিন্তু ইমেল শেষ হয় নাই। এবার দেখেন 2 নম্বর ইয়াতে দেখেন, এই যে আমার কাছে কি কি আসছে, দেখেন এই জিনিসগুলো আমার লাগবে সংযুক্তি হিসাবে। মানে যদি আপনারা ইমেল দেন এবং ইমেলে যদি চাকরি রিলেটেড কিছু দেন, তাহলে ওইটা 1 পৃষ্ঠায় শেষ করতে হবে। এখন দেখেন আপনি তো সিভি লিখতে আমার 1 পৃষ্ঠা চলে যায়, তাহলে আমি কিভাবে লিখবো? তখন আমার কি করতে হবে? এই জিনিসগুলো লিখতে হবে। দেখেন জীবন বৃত্তান্তের স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের সফট ছবি, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার স্ক্যান কপি। আমরা ফাইল অ্যাটাচ করে দিই না, ওই ইমেলগুলোর মধ্যে ফাইল অ্যাটাচ করে দেয়, ফাইলের মধ্যে লেখা যায় না। আপনারা যারা মেইল পাঠাইছেন, ফাইল অ্যাটাচ করে দিচ্ছেন, এরা ভালো বুঝবেন। কথাটা কি বুঝতে পারছেন? আবার বলতেছি, দেখেন টু ফ্রম সিসি বিসিসি, এগুলা আমাকে ইংরেজিতে লিখতে হবে। এই বক্স মানে এই 3টা আর এই 4টা, এগুলা কিন্তু আমাকে ইংরেজিতে লিখতে হবে। এগুলো আবার বরাবর টরাবর দিয়ে লিখেন না। আর অবশ্যই বক্স করে লিখবেন, বক্স করে চেষ্টা করবেন হচ্ছে এই ইমেলটা যে পেজে লিখতে, ওইখানে যেন মার্জিন না থাকে, ওইখানে যেন এই বক্সটাই থাকে, কারণ এটা কম্পিউটারের ফরম্যাট। ওকে, আবেদনপত্র না, ইমেল নিয়ে কোনো কথা আছে? ইমেল, হ্যাঁ ইমেল মাস্ট ছকের মধ্যে দিতে হবে, ইমেলটা ছকের মধ্যে দিতে হবে। পেন্সিল দেন, কলম দেন, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই, পেন্সিল কলম দিয়ে কোনো ঝামেলা নাই। এবার দেখেন এটা একটা ইমেল, এটা হচ্ছে ব্যক্তিগত ইমেল যেটাকে আমরা বলি, ঠিক আছে। এটা সংযুক্ত অন্য পেজে না ভাই, 1 পেজেই দিতে হয় এটা। আপনারা যখন দেখেন, আপনারা যখন জিমেইলে যখন কোনো মেইল পাঠান, ওটা কি পেজ 1 পেজ 2 দেখায় বলেন তো? ওটা 1 পেজে দেখা না। আচ্ছা দেখো, এবার দেখেন, এবার এই যে এটা হচ্ছে একটা ব্যক্তিগত ইমেল, এটা অনেকটা চিঠির ফরম্যাটে আছে, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এটা 1 পৃষ্ঠায় শেষ করবেন, জাস্ট চিঠির ফরম্যাট, আর কিছুই না। ওকে, সারাংশ সারমর্ম, বাস এটা হচ্ছে স্যার সারাংশ সারমর্ম। যদি দেন অবশ্যই 4 থেকে 5 লাইনের মধ্যে শেষ করবেন, 4 লাইন করতে পারলে বেটার, ঠিক আছে। এটা সাধারণত কমন পড়ে না, তবে এটা ভাবার্থটা বুঝে নিতে হয়। সাধারণত সারাংশ সারমর্ম যদি আমরা লিখতে যাই, শেষের লাইনের প্রতি বেশি ফোকাস করতে হবে। কি বললাম?
শেষের লাইনের প্রতি বেশি ফোকাস করে লিখতে হবে সাধারণত, ঠিক আছে? যে কোনো ইয়ার ক্ষেত্রে, যেমন একটা দেখেন এখানে বিশাল একটা অনুচ্ছেদ দেওয়া আছে, আমরা 4 লাইনে শেষ করছি। আপনারা যদি এটা লেখেন এটা 4 লাইনে শেষ হবে না, কারণ আপনাদের কি করতে হবে, আরো ছোট করতে হবে। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন একটা বানান লিখলাম, সাবাস বাংলাদেশ, বাংলাদেশ এ বিশ্ব অবাক তাকিয়ে রয়, এটা আছে না, এ বিশ্ব অবাক তাকিয়ে রয়, আচ্ছা তাকিয়ে রয়। আচ্ছা তারপর হচ্ছে জ্বলে পুড়ে মরে ছারখার, বা জ্বলে পুড়ে ছারখার, মরে আর লিখলাম না, ছারখার, ঠিক আছে? তারপর কি, মাথা নোয়াবার, তবু মাথা নোয়াবার নয়। এখন দেখেন এই জিনিসটা আমাকে দিছে, ধরেন এই জিনিসটা আমাকে দিয়ে বললো এখান থেকে আমি একটা কি এক লাইনে একটা কথা লিখবো, তাহলে আমি এই জিনিসটা দেখেন একটু ভালো করে, আমি এই যে জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, তাহলে এখানে কি প্রতিকূলতার মধ্যে অবিচল, প্রতিকূলতায় কি অবিচল বুঝায় কিনা বলেন তো, মানে শত প্রতিকূলতার মধ্যে সে অবিচল, বাংলাদেশ শেষ। তাহলে আমি এই জিনিসটাকে আমরা তুলে দেখি যে শত প্রতিকূলতার মধ্যেও কি বাংলাদেশের অবিচল মনোভাব দেখে বিশ্ববাসী অবাক, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের অবিচল মনোভাব দেখে বিশ্ববাসী অবাক। এরকম ভাবে 4-5 লাইনকে আপনারা এক লাইনে তুলে ধরতে হবে, বুঝতে পারছেন? পারলে আপনারা চ্যাট জিপিটির হেল্প নেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা শেষ, সারাংশ সারমর্ম। এবার আসেন ভাব সম্প্রসারণ নিয়ে, এটা কমন পড়বে, এটা বিগত 6 বছরের প্রশ্নগুলো দেখলে এগুলো থেকে কমন। 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে ভাব সম্প্রসারণ শেষ করবেন, 2.5 থেকে 3 পৃষ্ঠা। যদি আপনার হাতের লেখা যদি অনেক বেশি বানান ভুল হয় তাহলে সারাংশ দেওয়াটা বেটার, আর আমি এমনিও বলবো সারাংশ সারমর্ম দেওয়াটা বেটার। যদি আপনার বানান অনেক বেশি ভুল হয় এবং হাতের লেখাটা যদি খুব বেশি পরিষ্কার না হয় তাহলে সারাংশ সারমর্মটা দিয়েন। আর যদি আপনার কনফিডেন্স থাকে বা আপনি যদি গোছায় না লিখতে পারেন তাহলে ভাব সম্প্রসারণ দিয়েন, ঠিক আছে? এই দেখেন একটা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যমে, এখানে দেখেন এখানে 3টা প্যারা করে দিচ্ছি, এটা কি আমাদের জানি আমরা এটা মূল ভাব, ঠিক না? কিন্তু দেখেন আমরা কোনো প্যারার নাম দিই নেই। তারপর এটা কি সম্প্রসারিত ভাব, মনে আছে? সম্প্রসারিত ভাব, আমরা কিন্তু প্যারার নাম দিই নেই। আর এটা কি শিক্ষা। আপনারা এই যে পয়েন্টগুলো নাম দেওয়া দরকার নাই, প্যারা আকারে হচ্ছে আপনারা দিবেন, আপনারা পয়েন্টের নাম দিবেন না, প্যারা আকারে হচ্ছে লিখে দিবেন। যদি কেউ পয়েন্টের নামও দেন এগুলো চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ আপনি কি লিখছেন সেটা দেখবে, ঠিক আছে? কি মানে হচ্ছে পয়েন্ট দিচ্ছেন নাকি না দিচ্ছেন সেগুলো বড় কিছু ম্যাটার করে না। ওকে, আচ্ছা এটা সাজেশন ভাব সম্প্রসারণের, এগুলা থেকে পড়লে ইনশাল্লাহ কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? এবার আপনাদের কি কি কোশ্চেন আছেন দেখি বলেন। একজন অনেকে রাগ করে বলতেছেন, হ্যাঁ গোড়াটি ভাই রে ভাই, আপনাদেরকে হচ্ছে এটার সাজেশনমূলক ক্লাস, আপনারা ধরেন 1 বছর 2 বছর বাংলা পড়েনি নেই, এখন কি উচ্চারণ আমি পয়েন্ট টু পয়েন্ট দেখাই দিতে পারবো? বলেন। দিনলিপি কোন কালে লিখতে হয়? দিনলিপি অতীতকালে লিখতে হবে, ভবিষ্যৎকালে তো আর দিনলিপি হয় না। সারমর্ম বোঝা যায় না, হ্যাঁ অনেক সময় আছে সারমর্ম বোঝা যায় না। আর আপনারা কিন্তু মানে এই পিডিএফটার জন্য আপনারা ইয়া করে রাখেন, কি বলে এটাকে, ওই ফর্মটা ফিল আপ করে রাখেন, তাহলেই হবে। ভাই দিনলিপিতে কি টাইম ডেট দিতে হবে? হ্যাঁ দিতে হবে, দিলে কোনো সমস্যা নেই তো। সরস্বতী বর দিবেন কি? সরস্বতী বানানটা দেখলেই তো হয়। রচনা সাজেশন মনে দেখেন নেই? এতক্ষণ আমি কি দিলাম, মানে রিটেন পার্টের সাজেশন। যেই পেজে আপনারা ইমেলটা লিখবেন সেটা না লিখলেও ভালো হয়, ওইখানে মার্জিনটা না লিখলে ভালো হয়, কারণ এটা কম্পিউটার ফরম্যাট, যেভাবে ফরম্যাট কম্পিউটারে দেওয়া আমরা ওইভাবেই লিখবো। ভাব সম্প্রসারণ ভালো না, কনফিউজড? আচ্ছা আমি বলবো সারাংশ সারমর্মটা দিতে পারলে বেটার, কারণ সারাংশই আসে, সারমর্ম তুলনামূলক কম আসে। প্রবলেম নাই, ইমেলে মার্জিন দিলে প্রবলেম নাই। ফার্স্ট পেপার আমি পারি না ভাই, ভুলে গেছি ফার্স্ট পেপার। মিনিমাম কয়টা পয়েন্ট কি 15 থেকে 20 পেজের মধ্যে আপনি যতগুলো পারেন, আপনার বানায় বানায় লিখতে হবে না তো, আপনি শুধু পয়েন্টগুলোই মনে রাখেন। ধরেন আমি আপনাদের বললাম যে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে লেখেন, এখন কম্পিউটার, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, চ্যাট জিপিটি এইগুলো লিখতে দিলে তো আপনারা টিকটক টুকটক আনলে তো হয়েছেই, এটা পুরো বই লিখে ফেলতে পারবেন আপনারা। রচনার জন্য কত মিনিট? সব লেখার পরে রচনা শুরু করবেন, শেষ লাস্ট পর্যন্ত সব লেখার পরে রচনা শুরু করবেন। না, সংযুক্তি সেম পেজেই দিতে হবে।
কোনটা লেখার জন্য কোনটার সময় এগুলোর কোনো টাইম নেই, এক একজনের লেখা স্পিড, এক একজনের লেখা স্লো, এগুলো আমরা ইয়ে করতে পারি না। আপনারা কেন হচ্ছে কবুতরের বাচ্চার মতো হয়ে যাচ্ছেন আপনারা, যে সব কিছুই আমরা বলে দিতে হবে। আপনারা মুরগির বাচ্চার মতো হন। কারণ আজকে পরীক্ষা দিয়ে আপনারা বুঝেন নাই যে আপনাদেরকে কবুতরের বাচ্চার মতো সব খাওয়াই দিলে হয় না, পরীক্ষার হলে বসে ডিসিশন নিতে হয় যে এইটার অ্যান্সার কি হবে বা ওইটা কি হবে। সারাংশ সারমর্ম 4 লাইন লিখতে বলছি, খেয়াল করে নেই, কমেন্ট করতে করতেই দিন শেষ। আবেদনপত্র না ইমেল? আবেদনপত্রটা তুলনামূলক সহজ, আবেদনপত্রটা তুলনামূলক সহজ। ওকে, তাহলে অনেক কথা হইলো, ইনশাল্লাহ এগুলা থেকে কমন পাবেন, পড়ে নিয়েন, ঠিক আছে। বাম ডান, যখনই আমরা 2 পেজের কথা বলবো তখন বাম ডান শুরু করবেন, ঠিক আছে, যখনই আমরা 2 পেজের কথা বলবো। আর এই ক্লাসগুলো নেওয়া হয় আপনাদের উপকারের জন্য, ঠিক আছে। হয়তো অনেকে উপকৃত হন, অনেকে উপকৃত হন না, তবে আলহামদুলিল্লাহ সমালোচনা ঠিক আছে, যেহেতু আমরা উপকার করতে আসছি, আমরা সমালোচিত হবে, এটাই বাস্তবতা। কেন উপকৃত করতে আসছি। হ্যাঁ, পরীক্ষার হলে গেলে মুরগি হয়ে যান, ঠিকই বলছেন। কোনটা লিখলে ভালো হবে এগুলো সব ক্লাসের শুরুতে বলছি, কষ্ট করে একটু দেখে নিয়েন। গেঞ্জি জেনারেশন বা জেনজি জেনারেশন একটু ভালো করে লিখে। নিয়ম লিখলে কি নাম্বার কম দিবে? উদাহরণ সহ না দিলে নাম্বার কম দিতে পারে, উদাহরণ সহ না দিলে। 100% রোস্টিং মোডে আছি আমি, কারণ রোস্ট না করলে তো হয় না। সিদ্ধ চালকে যদি আপনি সিদ্ধ না করেন সুঘ্রাণ বের হবে না। তো তা আপনারা তো এই গেঞ্জি জেনারেশন, আপনাদেরকে যদি না পড়ানো হয়, আপনাদেরকে যদি না বকা হয়, রোস্ট না করা হয়, আপনাদের থেকে আউটপুট পাবো না। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরীক্ষার হলে টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ 90+ নাম্বার পাবেন, কোনো চিন্তার কোনো কারণ নাই, 90+ নাম্বার পাবেন, ভয়ের কোনো কারণ নেই। এক এক বোর্ডে এক এক কোশ্চেন টাফ হবে, শুধু আজকে রাজশাহী বোর্ড, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, সামনে আপনাদের জন্য অন্যরা অপেক্ষা করতেছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।